FRP 26 আশা করি তোমরা সবাই ভালো আছো এবং অনেক 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 দিন পরে আমার মনে হচ্ছে এক যুগ প্রায় শেষ হয়ে গেছে। তোমাদের সাথে আমার কথা হয় না, দেখা হয় না, ক্লাস হয় না। তার জন্য আমি আসলে আবেগাপ্লুত হয়ে গেছিলাম যে কবে আমি ক্লাস নেব। হ্যাঁ, তো এটার জন্য আজকে আমার ক্লাস FRP 26 এর ইংলিশ ক্লাসের প্রায় শেষের দিকে আমি চলে এসেছি। আমার হচ্ছে এই ক্লাস হচ্ছে বাকি আছে কি বলে এটা রিয়ারেঞ্জ এবং হচ্ছে ট্যাগ কোশ্চেন। তার মধ্যে দুইটাই মোটামুটি সহজ টপিক। এখন সহজ হোক কঠিন হোক, আমি আশা করি যে কটা ক্লাস নিয়েছি আমার স্টুডেন্টরা FRP 26 এর ইংলিশে আমি যেই কয়েকটা টপিক ক্লাসে নিয়েছি আশা করি সেইখানে টু দ্য পয়েন্টস মার্কস তারা ক্যারি করতে পারবে। এক মার্কসও যদি ছেড়ে আসো তাহলে একদম মাইরা তোমাদের শেষ করে ফেলবো। কোনো এক্সকিউজ আমি মানবো না যে এবার কঠিন হয়েছে, এই হয়েছে, সহজ হয়েছে। যত সহজ হোক, যত কঠিন হোক, আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে একদম বেস্ট এফোর্ট তোমাদেরকে দেয়া। তোমরা স্পেশাল ব্যাচ FRP 26 এই যে 3 মাসের একটা কোর্স, এইটাকে এইবার হচ্ছে আমরা এক্সটেন্ড করে টেস্টের আগে নিয়ে আসছি যেন তোমরা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারো। তোমরা ক্যান ইমাজিন দ্যাট ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর কোর্স উইদিন ওয়ান ক্লাস ফর ওয়ান টপিক? ক্যান ইউ ইমাজিন? ওকে, ব্যাপারটা হচ্ছে যে তোমাকে মানতে হবে বেস্ট পারফরমেন্স দিচ্ছে সব টিচাররা এবং বেস্ট ক্লাসটাই তোমরা পাচ্ছ। একেবারে নিখুঁত স্পটলেস কাজ তোমরা পাচ্ছ। তো যাই হোক, এখনও যারা ক্লাস করছো না ঠিকঠাক মতো তারা ক্লাসটা করো, দেন হচ্ছে আমাদেরকে প্র্যাকটিস করো। দ্যাটস অল ফর ইউ। এই এসএসসি 26 আই মিন FRP 26 যারাই ভর্তি হয়েছ তাদের একেবারে 100% 100 to 100 শেষ হয়ে যাবে এবং হচ্ছে একেবারে 100 মার্কস ক্যারি করতে পারবা, এনশিওর করছি। ওকে, আজকের ক্লাসটা হচ্ছে আমার রিঅ্যারেঞ্জের ওপর। রিঅ্যারেঞ্জের ব্যাপার থেকে হচ্ছে আমাদের বাস্তব জায়গা থেকে কয়েকটা কথা বলতে হবে। বাস্তব জায়গা থেকে কথা বলতে হবে বলতে সেই বিষয়টা হচ্ছে এরকম যে অনেক সময় অনেক অপরিচিত গল্প চলে আসতে পারে। যে কোনো একটা গল্প তুলে দিল, তুমি সিকোয়েন্স নাই জানতে পারো। আমি একেবারে বাস্তব অভিজ্ঞতা থেকে কথা বলছি। একেবারে যদি ধরো কমন নাই পড়ে, জীবনে পড়ো নাই, দেখো নাই, একটা গাঁজাখুরি গল্প টাইপ কোনো একটা তোমার বাড়ির ঘটনা, তোমার বাড়ির ঘটনা তো আর আমার বাড়ির ঘটনা না, তাই না? তো সেই ক্ষেত্রে একটা ধরো ঝগড়া উঠাই দিল, ঝগড়ার সূত্রপাত থেকে শুরু করে একেবারে এন্ডিং পর্যন্ত তোমাকে হচ্ছে উঠিয়ে দিল, ফাইন। তো সেই ক্ষেত্রে যে ব্যাপারটা হবে, তোমাকে ওই ঝগড়াটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা দিয়ে ক্রোনোলজিক্যালি বা অর্ডারলি তোমাকে হচ্ছে সেই ঘটনাটার বর্ণনা দিতে হবে, যেন কোনোটার আগ পাস না হয়, আগে পরে না হয়, ঠিক আছে? একদম ঘটনাটা হচ্ছে ক্রোনোলজিক্যালি আসে। তুমি যদি সেটা ঠিকঠাক মতো সাজিয়ে দিতে পারো, দ্যাটস অল ফর দ্য রিয়ারেঞ্জ। এখানে টেন্স লাগে না, এখানে গ্রামার লাগে না, এখানে সেন্টেন্স প্যাটার্ন জানতে হয় না, ঠিক আছে? যাদের ওয়ার্ড মিনিংটা ভালো জানা আছে, একটা লাইন পড়ে ধরো যে এই লাইনটা পড়ে তুমি বুঝতেছো যে কোনটার অর্থটা কি এবং কাছাকাছি একটা অর্থ কি, এই কনসেপ্টটুকু আমি আবারও বলছি। এখানে গ্রামার তেমন প্রয়োজন হয় না, এখানে টেন্স প্রয়োজন হয় না, এখানে ক্লজ প্রয়োজন হয় না, এখানে সেন্টেন্স প্রয়োজন হয় না। তুমি জাস্ট একটা লাইন পড়ে যদি বুঝতে পারো যে এটার অর্থ কেমন হতে পারে আশেপাশে, একেবারে 100% অর্থটাও দরকার নেই। কারণ ঘটনা তুমি 8টা ধরো যে এইখানে সেন্টেন্স থাকে, 8টা থেকে যদি তুমি 80% মিনিং পর্যন্ত তোমার জানা থাকে, 80% মিনিং যদি তোমার এইখান থেকে জানা থাকে, তাহলে তুমি বাকি 20% তুমি গেস করে নিতে পারবে যে এটার অর্থ এই দিকে যেতে পারে, ঠিক আছে? তো এতটুকু কনসেপ্ট ক্লিয়ার হতে পারলে দেন হচ্ছে তুমি অর্ডারলি এক থেকে সাজাতে পারবা একটা ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত, মিডল সব কিছু শেষ করে। ওকে, এইটা হচ্ছে তোমার বেসিকলি কি বলে রিঅ্যারেঞ্জ, এবং 1 থেকে 8 পর্যন্ত প্রত্যেকটা সেন্টেন্স অর্ডারলি সাজাতে হবে। দ্যাটস অল ফর দ্য রিঅ্যারেঞ্জ। যদি তুমি সাজাতে পারো, এখানে গ্রামারের অত হিসেব নেই যে অনেক কিছু লিখতে হবে, না। এইখানে যেটা করতে হয় আমাদের, সেইটা হচ্ছে পরীক্ষার হলে যেইভাবে আমাদের অ্যান্সার করতে হয় সেই বিষয়টা আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরো যে লিখতে হবে কি অ্যান্সার
to the question নং 1। ঠিক তুমি যেভাবে অ্যান্সার করবে আমি সেইভাবে তোমাদেরকে দেখাই দিচ্ছি পরীক্ষাতে। 1 2 3 4 5 6 7 8। ওকে, যেইভাবে তুমি একদম 100% অ্যান্সার করবে আমি সেটা দেখাই দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8। ধরো যে তুমি যেই প্যাসেজটা পড়লা সেটা এইখানের এ নাম্বার হচ্ছে ই। আচ্ছা, আমি দিলাম হচ্ছে ই। তারপর ধরো হচ্ছে 2 নাম্বারটা কি হতে পারে আমার অনুযায়ী আমি জাস্ট দিচ্ছি। 2 এর হচ্ছে বি। ওকে, দিলাম। তারপরে ধরো হচ্ছে যে 3 এর হতে পারে যে জি। আমি কিন্তু এটার অ্যান্সার বলছি না। 3 এর হতে পারে জি, দিয়ে দিলাম হচ্ছে জি। তারপর ধরো 4 এর হতে পারে কি ডি, দিয়ে দিলাম ডি। তারপর হচ্ছে 5 এর হতে পারে এ। ওকে, দিলাম এ। তারপরে হচ্ছে 6 এর হতে পারে, ধরে নিচ্ছি আমি, এফ। তারপর হচ্ছে 7 এর কি হতে পারে, 7 এর হতে পারে আমি ধরে নিলাম যে এইচ, দিলাম এইচ। তারপরে হচ্ছে 8 এর যেটা বাকি থাকে, আর একটাই বাকি আছে এতগুলোর মধ্যে, এটা হচ্ছে সি। এইটা হচ্ছে তোমার ফার্স্ট কাজ রিঅ্যারেঞ্জ করার ক্ষেত্রে। দেন হচ্ছে যেটা তোমাকে করতে হবে, এই যে এই প্যাসেজটা আছে সেটা হচ্ছে ওই যে তুমি প্রথমে দিছিলা হচ্ছে যে কোনটা দিছিলা তুমি ই, তাহলে ই থেকে শুরু করবা, তারপর হচ্ছে বি দিবা। এটা কিন্তু আবার হচ্ছে বাক্যে লিখবা না, এটা হচ্ছে একেবারে প্যারাগ্রাফের মধ্যে মতো করে একটা প্যারাই জাস্ট লিখে ফেলবা যে once there lived a king he was very fond of। তো এইখানে লাইনটা ফুল স্টপ শেষ হয়, তারপর এইখান থেকেই শুরু করবা, আবার এইখানে শেষ, তারপর এইখান থেকেই শুরু করবা। এইভাবে এক সিরিয়ালি তুমি একটা প্যারাগ্রাফের মতো করে লিখবা, এবং এক্সট্রা কোনো প্যারা দেওয়া যাবে না যে আমি 3টা প্যারায় লিখি তাহলে সুন্দর হবে না, এইভাবে দিব না। বেসিক্যালি তোমাকে মার্কস দিবে এইটুকু দেখে। তবে আমি সবাইকে একটা পরামর্শ দিচ্ছি, সবাই হচ্ছে প্যারাগ্রাফটা পরে লিখে দিবা। অনেকের প্রশ্ন থাকতে পারে, স্যার এই প্যারাগ্রাফটা কি আমার না লিখলে হবে না? হবে, কিন্তু এরকম আগে একটা ইনস্ট্রাকশন ছিল যে না হলে অর্ধেক মার্কসও দিতে পারবেন টিচাররা। ওকে ফাইন। তো এই জন্য আমি বলছি রিস্ক নিতে যেও না। প্রথমে হচ্ছে এই অর্ডারটা এইভাবে লিখবা, অ্যান্সার তোমার এইখানেই 8 এ 8 দিয়ে দিবে, আর কিছু দেখবে না, 8 এ 8 দিয়ে দিবে। এখানে নিচে কি লিখছো না লিখছো সেটা দেখবে না, আসলে সেটা দেখার বিষয় না। তাহলে এখানে কতটুকু গ্রামারের বিষয়, শুধুমাত্র অর্থ আর সেন্সটা ঠিকঠাক মতো ধরতে পারলে তোমার রিঅ্যারেঞ্জ 8 এ 8 কমপ্লিট। এখানে খুব বেশি গ্রামাটিক্যাল ইস্যুস জানতে হয় না, খুব বেশি হচ্ছে কি বলে নাউন জানতে হয় না, পার্টস অফ স্পিচ জানতে হয় না। মোটামুটি অর্থটা বুঝলেই হয়ে যায়। মোটামুটি একটা অর্থ গেজ করে যে এই বাক্যটার অর্থ এরকম হতে পারে, তাহলেই আমার কাজটা হয়ে যায়, এর বাইরে কিচ্ছু না। দ্যাটস অল ফর দ্য রিঅ্যারেঞ্জ। আমি একেবারে এখন শুরু থেকে আমি বলতেছি রিঅ্যারেঞ্জটা সাধারণত এরকম 4 ভাবে হতে পারে, বা 4 ধরনের রিঅ্যারেঞ্জ হয়, পরীক্ষাতে আসতে পারে। তবে আমাদের 90% হচ্ছে এখান থেকে 3 ধরনের। এর মধ্যে এইটা হচ্ছে 80% আসে বায়োগ্রাফি, মানে জীবনের গল্প নিয়ে, যে তিনি আমাদের একজন মহান নেতা, তিনি এত সালে জন্মগ্রহণ করছেন, এত সালে স্কুলে গেছেন, এত সালে স্কুল থেকে ঝরে পড়ছেন, এত সালে চাকরিতে গেছেন, এত সালে পলিটিক্সে জয়েন করছেন, এবং তারপরে হচ্ছে তিনি এত সালে কোনো যুদ্ধে মারা গেছেন, তারপর তাকে এত সালে নিহত করা হয়েছে, বা তিনি এত সালে মারা গেছেন। আমাদের 80% আসে এরকম জীবনী কাহিনী নির্ভর। ওকে, যেমনটা ব্যক্তি জীবনমূলক হচ্ছে রবার্ট ব্রুস, কাজী নজরুল ইসলাম, হাজী মোহাম্মদ মহসিন, মোহাম্মদ শহীদুল্লাহ এক্সেট্রা। ফাইন। তারপর কিছু আছে হচ্ছে মোরাল স্টোরি টাইপ। ওকে, শেষে একটা শিক্ষণীয় গল্প থাকে, হ্যাঁ, যেখান থেকে শিক্ষণীয় গল্প থাকে, যেমন হচ্ছে এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড। ওকে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এক্স্যাক্টলি, অসৎসঙ্গে সর্বনাশ। তো যাই হোক, যেমন হচ্ছে 2 বন্ধু হচ্ছে কি বলে বনের মধ্য দিয়ে হাঁটতেছে, হাঁটার সময় তারা হচ্ছে কে কোনটা কি ভালোবাসে তারা নিজেদের মধ্যে শেয়ার করছে।
তারপর হচ্ছে হুট করে বনে হাঁটার সময় একবার একটা ভালুক চলে আসলো, ভালুক সামনে এসে এখন এক বন্ধু হচ্ছে দৌড় দিয়ে গাছে উঠে গেল, আরেক বন্ধু হচ্ছে গাছে উঠতে পারে না, তো সে কি করবে, সে কিছু বুঝতেছে না কি করবে, তখন মৃতর মতো হচ্ছে শুয়ে রইছে। ওকে ফাইন, সে শুয়ে রইছে, তখন ভালুকটা আসলে, ভালুকটা আসার পর হচ্ছে তার হচ্ছে নাক মুখে একটু করছে, কি নিছে, একটু শুষে দেখছে বা শুকে দেখছে, তো সে হচ্ছে মৃত্যুর ভান করে রাখছে। ভালুকটাও মনে করছে যে লোকটা মারা গেছে, তো সে হচ্ছে ভালুক আবার মৃত মানুষকে অ্যাটাক করে না বা মৃত মাংস টাংস খায় না, সেরকম একটা ব্যাপার। তো দেন হচ্ছে চলে গেছে। তারপর হচ্ছে এই বন্ধুটা হচ্ছে গাছ থেকে নামছে, প্রথম বন্ধুটা যে হচ্ছে চলে গেছিল, তখন সে জিজ্ঞেস করছে ভালুকটা কি বলছে, বলছে যে যারা হচ্ছে দুঃসময়ে সঙ্গ ত্যাগ করে তাদের সাথে না চলা ভালো। তাহলে এখানে মোরালটা কি আসলে, যে দুঃসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু, সুসময়ের বন্ধু প্রকৃত বন্ধু না। অর্থাৎ সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। এই মানেটা হচ্ছে এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এক্স্যাক্টলি হচ্ছে সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। তারপর এই যে গ্রেভ স্যারসোর, শিয়াল হচ্ছে অনেক চেষ্টা করছে গাছ থেকে আঙ্গুর ফল হচ্ছে পেরে খাওয়ার জন্য, দেন হচ্ছে যখন পারে না তখন চিন্তা করতে, আরে আঙ্গুর ফল না টক, ফাইন, মানে হচ্ছে পাই না তাই খাই না, শেষে বলতেছে না আঙ্গুর ফল টক। হ্যাঁ, ওকে, যাই হোক, থ্রাস্টিক্রো, যে আলটিমেটলি চেষ্টার অসাধ্য কাজ নাই। হ্যাঁ, ইচ্ছা থাকলে উপায় হয়। এটার মোরালটা এরকম ছিল যে কি, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, ফাইন। তো এই যে এইটা হচ্ছে এই ধরনের গল্প, আরেকটা হচ্ছে এই ধরনের গল্প, আরেকটা হচ্ছে টপিক টাইপ, যেমন হচ্ছে ডাউরি সিস্টেম, ড্রাগ এডিকশন, তারপর হচ্ছে করাপশন। হ্যাঁ, এই যে ব্যাপারগুলি নিয়ে যে এক ধরনের টাইপ আছে, সেটাকে বলা হচ্ছে টপিক টাইপ। এবং আরেকটা হচ্ছে আমার রিসেন্ট টাইপ, যেমন হচ্ছে খুব ভেরি রিসেন্ট যেগুলি ঘটছে। হ্যাঁ, যেমন হচ্ছে ইদানিংকালে করোনা ভাইরাস নিয়ে বা করোনা ভাইরাস এপিডেমিক নিয়ে অনেক কথা হয়েছে, এগুলি হচ্ছে রিসেন্ট টাইপ। তো এই 4 ধরনের রিয়ারেঞ্জ তোমাদের নর্মালি পড়তে হয়। এই 4 ধরনের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এই যে এইটা 80%, আর এই দুইটা মিলিয়ে হচ্ছে 20%ও হয় না, ঠিক আছে। আর এটা তো সাধারণত আসে না বললেই চলে। এই হচ্ছে রিয়ারেঞ্জের আমার প্রাথমিক একটা আলোচনা। এখন আমরা যেটা করব, কিছু বোর্ড কোশ্চেন সলভ করবো। আমি আবারও বলছি, একদম নিজের বাস্তবতার অভিজ্ঞতার আলোকে আমি বলছি কথাটা। ধরো রিয়ারেঞ্জ কমন পড়ে নাই পরীক্ষাতে, কি করবা, কিচ্ছু কমন পড়ে নাই, সেই ক্ষেত্রে তোমার যেটা করতে হবে, মোটামুটি তোমাকে বুঝতে হবে যে অর্থগুলি কি দাঁড়াচ্ছে। যেমন ধরো যে তুমি যদি এটা পড়তে, দি ওল্ড ওয়েমেন ফেল্ট পিটি ফর হিম, তার জন্য দয়া অনুভব করলো, অ্যান্ড কুইকলি গেভ টাইমর এ ফুল অফ ডিশ অফ ফুড, এ ফুল ডিশ অফ ফুড, এক ডিশ ভর্তি হচ্ছে কি খাবার দিল। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে তুমি কোন অর্থটা জানো না, ধরো যে এই অর্থটা জানো না, হ্যাঁ, তাহলে এইটা বোঝার চেষ্টা করতে হবে এরকম। অথবা এই যে ডিসগাইজ শব্দটার অর্থ জানি না, আমার মনে হতে পারে বা মনে হচ্ছে। তারপর হচ্ছে ধরো যে জানি না হচ্ছে এই বেগিং মানেটা কি, এরকম কিছু অর্থ তোমাকে বোঝার চেষ্টা করতে হবে রিঅ্যারেঞ্জ করার সময়। পয়েন্ট টু বি নোটেড প্লিজ, এরকম কিছু অর্থ বোঝার চেষ্টা করবে। এখানে খুব বেশি আমি বলছি যে গ্রামারের কাজ নাই, খুব বেশি পাঞ্চুয়েশনের কাজ নাই, খুব বেশি মডিফিকেশনের কাজ নাই, খুব বেশি অ্যাডভার্ব বুঝতে হবে না। তুমি জাস্ট ওয়ার্ড মিনিংটা জানলে ক্লিয়ার, তারপর তুমি ক্রনোলজিক্যালি সাজাইতে পারবা, অর্ডারলি সাজাইতে পারবা, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার রিয়ারেঞ্জ। তো ধরো পরীক্ষা এইভাবে কমন পড়ে নাই, তোমাকে তখন পুরোটা পড়তে হবে এবং পড়ে তোমার আন্ডারলাইন করতে হবে ওয়ার্ডগুলি কি কি আমি পারি না। হ্যাঁ, তাছাড়াও তোমাকে চেষ্টা করতে হবে যে দেখে আমি মিলাতে পারি কিনা, তারপর ওই ওয়ার্ডটা মিসিং ওয়ার্ডটাও আমি মিলাইতে পারছি কিনা। ধরো যে এখানে আছে যে অনুভব করলো কিছু একটা, আমি পিটি অর্থ জানি না ধরি, অ্যান্ড কুইকলি গেভ তাইমোর এ ফুল ডিশ অফ ফুড, এবং তাকে হচ্ছে ক্ষুদ্রুত এক কি বলে এক ডিশ ভর্তি খাবার দিল। তো তার জন্য হচ্ছে কি অনুভব করলো, এই ব্যাপারটুকু আমাদের বুঝতে হবে কনসেপ্ট দিয়ে, সেন্স দিয়ে। একদম ক্লিয়ার কাট কথা।
সেন্স কাজে লাগাইতেই হবে, তাছাড়া কোনো উপায় নাই। সেন্সটা কাজে লাগিয়ে তোমাকে বুঝতে হবে যে কি বোঝাতে চেষ্টা করছে জায়গাটাতে, তাহলে তুমি অ্যাটলিস্ট 95% কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি হচ্ছে এটার পরে তোমাদেরকে একেবারে বাংলা সহ সলিউশনের অ্যান্সার দিয়ে রাখছি। কেন? কারণ তুমি বাংলা বুঝলে পরীক্ষাতে 100% অ্যান্সার করতে পারবা, নো অপশন হেয়ার। মানে এইখানে আনডাউটেডলি তুমি অ্যান্সার করতে পারবা যদি শুধু অর্থটা বোঝো, যার জন্য আমি পরবর্তীতে অ্যান্সার সহ বাংলা সহ অ্যান্সার দিয়ে রাখছি একেবারে, যাতে তুমি বিন্দু পরিমাণ প্রবলেম ফেস না করো যে স্যার এই অর্থটা কি হতে পারে। এখন ওখানের বাংলাটা দেখলে তো তোমার অন্তত এই ব্যাপারটা ক্লিয়ার হবে যে না, এইটার বাংলা যেহেতু, এই লাইনটার বাংলা যেহেতু পুরোটুকু, আমি একবার দেখা দিচ্ছি তোমাদেরকে। ধরো এইখানে বাংলাটা হচ্ছে যে সকলেই নিহত হয়, হ্যাঁ, তাহলে নিহত ইংলিশটা কি, এইখানে আমি অ্যান্সারটা দিচ্ছি ই প্রথমে, কেমন? তাহলে এর নিহত, এই যে অল কিল, কিল মানে হচ্ছে নিহত হওয়া, হ্যাঁ। তো এই ব্যাপারটা তুমি যখন বুঝতে পারবে, এইখানে প্রত্যেকটা অর্থ তুমি খুঁজে বের করতে পারবা। ওই ওয়ান্স, একদা, ইয়াং হচ্ছে যুবক বয়স বা যুবক বোঝায়, তৈমুর তো একজন নাম, তাই না, একজন ব্যক্তি। অ্যাটাক হচ্ছে আক্রমণ করা, প্রভিন্স হচ্ছে প্রদেশ। এই যে যখন তুমি এইভাবে ওইখানে দেখেও অন্তত তুমি বুঝতে পারবা যে এটার অর্থ এই, তখন তুমি করতে পারবা, অর্থটা 100% তুমি করতে পারবা, কোনো সন্দেহ নাই। হিজ সোলজার্স, তার সৈন্যরা, অয়ার কিল, নিহত হয়েছিল বা মারা গিয়েছিল। ঠিক আছে, তাহলে তুমি এখন নিঃসন্দেহে বুঝতেছো যে একদা হচ্ছে যুবক তৈমুর একটা প্রদেশ আক্রমণ করেছিল, কিন্তু অসৌভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে তার সৈন্যরা মারা গিয়েছিল। তখন কিন্তু তুমি অ্যান্সারটা বুঝতে পারবো না, যখন তুমি এইভাবে প্রত্যেকটা মিনিং বুঝবা। তখন কেমনে বুঝে না, এটা কেমনে সম্ভব, আমার মানে হচ্ছে বোধগম্যতায় আসে না। 100% বুঝবা। কেন কে বুঝবা না তোমরা? তোমরা আমার স্টুডেন্ট, আমি বলছি তোমরা অবশ্যই করে গেলে বুঝবা। এবং তোমাদের যেই কয়টা মোটামুটি কমন আমার কাছে মনে হয়েছে আমি তোমাদেরকে দিয়েছি, এই কয়টা প্র্যাকটিস করলে 100% পারবা। এবং যদি বাই চান্স এমন হতে পারে না যে স্যার এক বোর্ডে তো কমন পড়লো না, আমরা অভাগা, ধরো কুমিল্লা বোর্ডের মতো কোনো একটা বোর্ড, অভাগা বোর্ড যদি থাকে, তখন যদি এমন একটা ঘটনা দিল যে আমার বাড়ির পাশে জামাই বউ ঝগড়া লাগছে, সেই ঘটনাটা তুইলা দেই, দেখি পোলাপাইন করে কি। একেবারে কিছু থাকে না যে মরার পরও বাস দেয়, এরকম একটা ব্যাপার। মরার পরও যদি বাস দেওয়ার ইচ্ছা থাকে, তখন আমি যেই 28টা 30টা দিয়েছি, তখনও দেখবা এখান থেকে যদি কমন না পড়ে, যদি না পড়ে, আমি বলছি না কমন পড়বে না, 100% সকল বোর্ডে পড়ার কথা, যদি না পড়ে, তার জন্য তোমাকে কি করতে হবে, এই রিয়ারেন্সটা চেষ্টা করতে হবে। এইটা না যেটা কমন পড়বে না, সেটা পরীক্ষাতে চেষ্টা করবা 20টা মিনিট সময় রাখার জন্য রিয়ারেন্সে। 8 থেকে 8 মার্কস পাইতে গেলে এটা ইম্পর্টেন্ট। আদারওয়াইজ রিয়ারেন্স লাগে মাত্র 5 মিনিট, ফাইন। 20 মিনিট সময় নষ্ট করবা যেন তুমি এটা পড়তে পারো, 4 থেকে 5 বার অর্থটা বুঝে বের করতে পারো, যাতে করে তুমি যখন পারবা একবারে তুমি দেখবা 2টা 3টা হচ্ছে, যখন আবার করতে যাবা দেখবা আরও 2টা 3টা হচ্ছে। এইভাবে তুমি 5-6 বার যখন পড়বা, একটু বোঝার চেষ্টা করবা, মাইন্ড গেম তোমার মধ্যে চলে আসবে, দেখবা আস্তে আস্তে হচ্ছে অর্ডারটা মেইনটেইন হয়ে যাবে। একদম ক্লিয়ার কাট কথা, দেখবা অর্ডারটা তোমার মধ্যে মেইনটেইন হয়ে যাবে। আমি 100% অ্যাজার্ট করতেছি ব্যাপারটা, সকলেই পারবা, কোনো দুশ্চিন্তা নাই। যদি কমন না পড়ে, আমি বলতেছি, আমি যেই কইটা দিয়েছি এখানে বাংলা সহ অ্যান্সার দিয়েছি, আমি তোমাদেরকে কিছু সলভ করাই দেবো এখন ক্লাসে, আর কিছু হচ্ছে তোমরা নিজেরা সলভ করে নেবা। যেহেতু আমি অ্যান্সার সহ দিয়েছি, কাজটা ইজি হবে। ঠিক আছে, তো চলো আমরা এখন ক্লাসে চলে যাই। আমি বলছি যদি কমন না পড়ে, তাহলে 4 থেকে 5 বার বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা। তারপর প্রত্যেকবারই চেষ্টা করবা সাজানোর জন্য। প্রথমবারে কয়টা প্রথমবারে কয়টা মিলবে দেখবা, তারপর আবার পড়বা, দেখবা যে না এইখানে হচ্ছে না, আবার এইখানে 2টা ঠিক হয়ে যাবে। এইভাবে 4-5 বার করার পরে রিয়াজ মিলতে বাধ্য। এটা আমি আমার ক্লাস 9-10-এর অভিজ্ঞতা থেকে বলছি। আদৌ আমি এত কনফিডেন্টলি কথাটা বলতে পারতাম না। ঠিক আছে, ওকে, আমরা ক্লাসে যাচ্ছি। তো এইখানের যে ব্যাপারটা,
এইখানের হচ্ছে একবার হচ্ছে তৈমুর নামে একজন বিখ্যাত যোদ্ধা ছিল। তো সে একবার হচ্ছে বিখ্যাত একটা প্রদেশে আক্রমণ করছিল, বাট আনফরচুনেটলি সে হচ্ছে ধরা পড়ছে এবং তার সৈন্যরা হচ্ছে মারা গেছে সবাই প্রায়। তো সে হচ্ছে নিজেকে বাঁচানোর জন্য একটা হচ্ছে ছদ্মবেশ ধারণ করছে। উম, একজন ছদ্মবেশ হিসেবে ধারণ করছে এবং তার জীবন জীবিকা নির্বাহ করতেছিল বা তাকে সাপোর্ট করতেছিল আহ, ভিক্ষার দ্বারা। ওকে, একদিন সে প্রচন্ড ক্ষুধার্ত হয়ে গেছিল। প্রচন্ড ক্ষুধার্ত এসে রাস্তায় রাস্তায় ঘুরতেছিল। তো এক মহিলার বাড়ি যেয়ে উঠছে, এক বাড়িতে যেয়ে উঠছে। তো মহিলা দেখছে, দেখে তাকে খুবই তার প্রতি করুণা হয়েছে। হ্যাঁ, করুণা হয়েছে, পরে হচ্ছে তাকে কিছু খাবার দিল এবং খাবার পেয়েই সে এত বেশি ক্ষুধার্ত ছিল যে একদম খাবারের মাঝখানে হচ্ছে সে হাত ঢুকাই দিছে এবং হাতটা পুড়ে ফেলছে। তো এইখান থেকে তারপর ঘটনা যেটা সেটা তোমাদের রিয়ারেঞ্জে নাই। তখন ওই মহিলাটা বুঝতে পারছে যে এটাই সেই তৈমুর। কারণ এই তৈমুরই হচ্ছে একদম মিডলে এসে আক্রমণ করছিল। আছে না যে একটা সাইড থেকে আমরা আক্রমণটা করি, না সে হচ্ছে একবারে খাইয়া ফেলবে সব, এরকম একটা ইয়া ছিল আর কি, তার মধ্যে প্রবণতা ছিল। তখন যখন হাতটা ঢুকাই ফেলছে তখন হচ্ছে সে তার হাতটা একদম পুড়ে ফেলছে আঙ্গুলটা। তখন কিন্তু মহিলাটা ধরতে পারছিল, বাট উনি আর ধরাই দেয় নাই তাকে, ঠিক আছে, যে এই যে তৈমুরকে পাওয়া গেছে। হ্যাঁ, এরকমভাবে সে ধরাই দেয় না। তো সে মায়া করে সে খায়া যথারীতি চলে গেছে। ওকে ফাইন, আমরা হচ্ছে দেখি প্রথমে হচ্ছে তাহলে কি আসবে। ওয়ান্স ইয়াং তৈমুর অ্যাটাকড এ প্রভিন্স, একটা প্রদেশে আক্রমণ করছে, বাট আনফর্চুনেটলি হিজ সোলজার্স ওয়ার অল কিল্ড, তার সকল সৈন্যরা হচ্ছে কি নিহত হয়ে গেছে। বি, তারপরে হচ্ছে বি, তাহলে প্রথমটা হচ্ছে কি ই, আচ্ছা ই প্লাস, তারপরে হচ্ছে দেন, তারপরে ঘটনা কি সবার সব সৈন্য নিহত হয়েছে। তারপর এই যে দেন মানে হচ্ছে তারপর, হি ডিসগাইজড, সে ছদ্মবেশ ধারণ করছে, হিমসেলফ তাকে, আই মিন তাকে নিজেকেই, অ্যাজ এ পুর ট্রাভেলার, একজন দরিদ্র পথচারী হিসেবে বা ভ্রমণকারী হিসেবে বা হচ্ছে পরিব্রাজক হিসেবে, অ্যান্ড সাপোর্টেড হিমসেলফ, এবং তাকে সে সাপোর্ট করতো বাই বেগিং, কি দ্বারা, ভিক্ষার দ্বারা। ফাইন, তারপরে আমি দেখি তাহলে হচ্ছে আমি কি পেলাম, বি। আচ্ছা, বি এর পরে হচ্ছে তো বিয়ের পরে হচ্ছে জি। দেখো, একদিন সে খুব ক্ষুধার্ত হয়ে গেছিল এবং সে কোনো কিছু পাচ্ছিল না খাওয়ার জন্য। ওকে, জি। তারপরে হচ্ছে সে একটা মহিলার বাড়িতে আসছে। হ্যাঁ, হি কেম টু এ হাউস অ্যান্ড আস্কড অ্যান ওল্ড ম্যান, এবং একটা মহিলাকে বললো বা জিজ্ঞেস করলো টু গিভ হিম সামথিং টু ইট, তাকে কিছু খেতে দেওয়ার জন্য। আচ্ছা, আমরা পেয়ে গেলাম ডি, ই, বি, জি, ডি। তারপরে দেখি তো ওই মহিলা এই কথা শুনে খুবই দয়া দেখাইলো, ফেল্ট পিটি, খুবই কি করুণা অনুভব করলো ফর হিম, তার জন্য, অ্যান্ড কুইকলি গেভ তৈমুর এ ফুল ডিশ অফ ফুড, তাকে এক ডিশ ভর্তি কি খাবার দিল। ওকে, এ, আচ্ছা, তারপরে হচ্ছে এফ, খাবারটা কেমন ছিল, খাবার দেওয়ার পরই তো বুঝতে পারবে তাই না। তো দি ফুড ওয়াজ ভেরি হট, এফ। তারপর দি ফুড ওয়াজ ভেরি হট, তারপরে হচ্ছে যে হি হারিডলি, সে দ্রুততার সাথে, হারিডলি, হ্যাঁ, সে দ্রুততার সাথে ডাগ হিজ ফিঙ্গার রাইট এট দ্য মিডল অফ দ্য ডিশ, একেবারে ঠিক মাঝখানে হচ্ছে কি বা হাতটা দিছে তার আঙ্গুলটা, এবং হচ্ছে সে তার আঙ্গুল পুড়ে ফেলছে। অ্যাজ এ রেজাল্ট হি বার্নড হিজ ফিঙ্গার্স। ওকে, তাহলে হচ্ছে সি। এখন তুমি যদি আমার মতো এভাবে করতে যাও তাইলে কিন্তু একটা ঝামেলায় পড়বা। কমন না পড়লে, কমন পড়লে তো ধুমধার একটা খালি লাগা, ঘটনা মিলছে, বাংলার ঘটনা আমি মিলাইতে পারছি, তাইলে খালি লাগাই কোনটা কোন নাম্বার। এর মধ্যে পরীক্ষায়ও যে সিটা সিতেই থাকবে, বিটা বিতেই থাকবে, এটা তো নাই থাকতে পারে, অর্ডার তোমাকে চেঞ্জ করেই দিতে পারে, তাই না। তুমি সেই ক্ষেত্রে ঘটনা এইভাবে মিলিয়ে হচ্ছে অ্যান্সার করে দিবা, 8 মার্কস কম্পালসারি, নিশ্চিত থাকো, কোনো প্যারা নাই, জাস্ট চিল, ওয়াও ওয়াও ওয়াও। ওকে, আমাদের একটা সুন্দর ছিল, মুড়ি পুতিয়ে গেছে ইংলিশ কি, পরে বলতেছে যে মুড়ি পুতাই গেছে।
এটা আবার কেমন করে, এটা তো বাংলায়। পরে বলে মোর ইজ দ্য ড্যাম, ঠিক আছে। তো যাই হোক, দ্য সিনারি ইজ গেটিং ওয়াও ওয়াও, ঠিক আছে। তো এই যে ব্যাপারটা, এই যে আমি কিন্তু ক্রোনোলজিক্যাল অর্ডার করে ফেলছি। আমি মনে হয় পরে যেটা তোমাদেরকে দিয়েছি সেটাও এরকম কিছুই ছিল। প্রথমে ই দিলাম, দিছি, ওকে। তারপর বি, বি, তারপর হচ্ছে জি, দিলাম জি, তারপর হচ্ছে ডি, ওকে ডি, তারপর হচ্ছে এ, দিলাম এ, তারপর হচ্ছে এফ, এফ ফাইন মিলে গেছে এটা। তারপর হচ্ছে এইচ সি, আমি কি কোনোটা মিস্টেক করলাম কিনা এখানে। এফ এর পর দি ফুড ওয়াজ ভেরি হট, এফ এর পর এইচ দেই নাই, ওকে। দি ফুড, এফ কি ছিল, দি ফুড ওয়াজ ভেরি হট, খুবই গরম ছিল। হি হারিডলি ডাগ হিজ ফিঙ্গার, গরম ছিল। এবং তারপর হচ্ছে কি সে তার ইয়াটা দিছে, দেন হচ্ছে সবশেষ হচ্ছে পুড়ে গেছে। যাই হোক, এখানে আমি ক্রোনোলজিক্যাল এই যে একটু মিস্টেক করে চলে গেছিলাম, দেখছো এটা পড়ি নাই, ফলে আমার কিন্তু ভুলই হয়ে গেছে। সো এত তাড়াহুড়া করতে যায় না কাইন্ডলি, এটা হচ্ছে আমার তোমাদের প্রতি পরামর্শ। একটু দেখে শুনে দাও, কারণ এখানে একটা ভুল হওয়া মানে নিশ্চিত দুইটা ভুল, একটা ভুল হওয়া মানে দুইটা ভুল হওয়া মানে তিনটা হতে পারে, চারটাও হতে পারে, কিন্তু একটা ভুল হওয়া মানে দুইটা ভুল। যাই হোক, আমি কিন্তু এইচটা দেই না, অ্যাভয়েড করে চলে গেছিলাম, তাই না? তাহলে হচ্ছে কি ছিল, এফতে কি ছিল আমার ঘটনাটা, দি ফুড ওয়াজ ভেরি হট, খাবারটা খুবই গরম ছিল। তো তৈমুর যেহেতু ক্ষুধার্ত ছিল, সে গরম চিন্তা করে নাই, গরম না ঠান্ডা, সে হচ্ছে তার একেবারে খাবারের মাঝখানে হচ্ছে ইয়া দিছে, হাত দিছে খাবারের মাঝখানে, ফলে কি তার আঙ্গুলটা পড়ে গেছে। এই হচ্ছে ক্রোনোলজিক্যাল সিকোয়েন্সটা বা আমার এই গল্পটা। তোমরা এভাবে সুন্দর করে করার চেষ্টা করো। আর এই যে অ্যান্সারটা আমি এইখানে, এই যে অ্যান্সার তো তোমার এইটা, দেন হচ্ছে তুমি এই যে এইখানে জাস্ট প্যারাগ্রাফটা লিখে দিবা এই সিকোয়েন্স অনুসারে, ই বি জি ডি এ এফ এইচ সি, এই সিকোয়েন্স অনুসারে লিখে দিবা, দ্যাটস অল, আর কিচ্ছু না। আই থিঙ্ক ব্যাপারটা ক্লিয়ার। ওকে, এই যে এইখানে আমি সুন্দর করে, একেবারে সুন্দর করে, এত সুন্দর করে অ্যান্সার দিয়ে দিছি, এটা না বোঝার কিচ্ছু নাই। ক্লাসটা করার পরে দেন হচ্ছে তোমরা এই অ্যান্সারটা দেখবা, সবগুলি প্র্যাকটিসের জন্য, ঠিক আছে। আমি তো সবগুলি তোমাদেরকে প্র্যাকটিস করাই দিতে পারবো না ক্লাসে, তাই না? আমি চেষ্টা করেছি বাংলা সহ দিয়ে দেওয়ার, যেন তোমাদের হেল্প হয় কাজটা। ওকে, এই হচ্ছে ব্যাপার। ওকে ডান। দেন হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2025। আচ্ছা, নেপোলিয়ন বোনাপার্ট ছিল ফ্রান্সের একজন বিখ্যাত যোদ্ধা। তো তিনি হচ্ছে যুদ্ধ শেষ করছে ইংল্যান্ডের সাথে। তো একটা ছোট ছেলে হচ্ছে ইংল্যান্ডে আটকা পড়ছে, ঠিক আছে। তো একদিন হচ্ছে নেপোলিয়ন বোনাপার্ট ইংল্যান্ডের হচ্ছে কি বলে নদীর তীর দিয়ে হাঁটতেছিল। তো একটা সুন্দর জিনিস লক্ষ্য করছে যে একটা ছোট্ট ছেলে একটা ছোট্ট একটা নৌকা বানাইতেছিল, ছোট্ট নৌকা, একেবারে খেলনা নৌকার মতো। তো দেখে সে অবাক হয়ে গেছে যে সে এই নৌকা দিয়ে কি করবে। তো সে ছেলেটার কাছে গেল, কাছে জিজ্ঞেস করলো যে এটা দিয়ে কি করবা। পরে বলছে যে আমি এটা হচ্ছে সমুদ্র পাড়ি দিয়ে আমার মায়ের কাছে যাব, নদীর ওই পার। তো সে সেইটা দেখে একেবারে অবাক হয়ে গেল। পরে সে নিজেই সব কিছু বন্দোবস্ত করে দিল ছেলেটাকে দেশে যাওয়ার জন্য, অথবা ইংল্যান্ডে তার মার কাছে যাওয়ার জন্য। এই হচ্ছে ঘটনাটা। এটা হচ্ছে আসলে ওই যে ফরাসি বিপ্লবের একটা প্রভাব বলা চলে, ইংল্যান্ডের সাথে যে মোটামুটি ইংল্যান্ডের একটা বিপ্লব ঘটছে এখন। এখানে যুদ্ধের একটা প্রভাব আসলে বর্ণনা করছে, যে মানুষ আটকে যায় একটা দেশ থেকে আরেক দেশে যুদ্ধ করতে যেয়ে। তো এই হচ্ছে আর কি বিষয়। তো এইটা হচ্ছে আমরা এখন করব, চেষ্টা করব আর কি। আচ্ছা, দেখি কিভাবে সরস করা যায়। ফাইন, 1 2 3 4 5 6 7 8। ওকে, কি 1 2 3 4 5 6 7 8। এইটা বোর্ড নাম্বার কত? ময়মনসিংহ বোর্ড 25। যাই হোক, আমি তো আর এইভাবে করতে পারবো না। দিবা অ্যান্সার টু দি কোশ্চেন নাম 7
দেন হচ্ছে আমি কাজটা করে যাব। ওকে, তাহলে কি আছে এখানে দেখি আমি। প্রথমে শুরুটা হবে ওনার সম্পর্কে জেনে, তাই না? এটা সবার ক্ষেত্রেই, ওর সম্পর্কে জেনে, ওই ব্যক্তির সম্পর্কে জেনে। নেপোলিয়ন দি কিং অফ ফ্রান্স ওয়াজ এ গ্রেট হিরো। নেপোলিয়ন হচ্ছে কিসের? ফ্রান্সের রাজা। তিনি ছিলেন একজন বিখ্যাত আহ, নায়কই বলা চলে, সম্রাট যদিও। এই যে এইটাকে বলে, দেখো এইটা হচ্ছে একটা নাউন বা সাবজেক্ট, আর এইটা হচ্ছে ভার্ব। এই মাঝখানে দেখো দুই পাশে কমা, এবং এইখানে কোনো ফাইনিট ভার্ব নাই। এটা তোমার কোনো কিচ্ছু জানার দরকার নাই রিঅ্যারেঞ্জ করার ক্ষেত্রে। মজার ব্যাপার হচ্ছে এটা, মানে কিচ্ছু লাগে না গ্রামাটিক্যাল ফাংশন, জাস্ট অর্থ বুঝলে হয়ে গেছে। আর আমি সেই কাজটাই তোমাদের জন্য করেছি, অর্থ দিয়ে ব্যাপারটা ক্লিয়ার করে দিছি, তাই না? আশা করি এখান থেকে আমি মোটামুটি 24-25টা দিয়েছি, এখান থেকে তোমাদের কমন পড়বে পরীক্ষাতে, নো ওয়ে। আচ্ছা, দ্য কিং অফ ফ্রান্স, এই যে এই ব্যাপারটাকে বলা হয় যে এখানে কোনো সাবজেক্টও নেই, ফাইনিট ভার্বও নাই, কিন্তু এই যে সাবজেক্ট বা এই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে, এটাকে বলা হয় হচ্ছে অ্যাপোজিটিভ। এই টার্মটা তোমরা জানবা হচ্ছে ক্লাস 11-এ যে, ঠিক আছে? অ্যাপোজিটিভ মডিফায়ার্সের একটা সিগনিফিকেন্ট টপিক, অ্যাপোজিটিভ। ফাইন, ওকে, যাই হোক, আমরা যেখানটাতে ছিলাম প্রথমে হচ্ছে, তাহলে আমরা হচ্ছে জি করলাম। নেপোলিয়ন দ্য কিং অফ ফ্রান্স ওয়াজ এ গ্রেট হিরো। তো একদিন হচ্ছে তিনি হচ্ছে কি সমুদ্রের তীরে হাঁটছিলেন, তাহলে এ। আচ্ছা, প্রথমে কি কোনটা লিখলাম আমরা? জি, তারপরে হচ্ছে এ। ফাইন, নদীর তীরে হচ্ছে হাঁটছিলেন, তো তিনি হঠাৎ করে হাঁটার সময় একটা খুব সুন্দর একটা জিনিস দেখতে পেলেন বা লক্ষ্য করলেন, তাহলে হচ্ছে ডি। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যান ইংলিশ বয় ওয়াজ, বিষয়টা কি ছিল যে একটা ইংরেজ ছেলে কি করতেছিল, একটা ছোট্ট নৌকা তৈরি করছিল। বি, সিকোয়েন্সে হারায় ফেলি, যেটা হচ্ছে সবচেয়ে একটা থেকে একটা দেখে আরেকটা করাটা একটু টাফ হয়ে যায়। যদি আমি এক স্লাইডের মধ্যে করতাম তাহলে কাজটা সুন্দর হতো। তারপরে কি, দি কিং আস্কড হিম, তাকে জিজ্ঞেস করলো কেন তুমি এরকম একটা ছোট্ট নৌকা তৈরি করছো। এফ, ওকে। তারপরে ছেলেটা বলল যে আই শ্যাল ক্রস দি সি অ্যান্ড গো হোম, আমি বাড়ি যাব নদী পার হয়ে। কোনটা আছে তাহলে? এটা হচ্ছে দি বয় সেড, ই। আচ্ছা, ই, গুড। তারপরে হচ্ছে হিয়ারিং দিস নেপোলিয়ন বিকাম অ্যাফেকশনেট, যদি বয় এই অ্যাফেকশনেট, স্নেহপরায়ণ হয়ে গেছে, তাই না? এই কথা শুনে এইচ। তারপর যেটা বাকি আছে জাস্ট সেটা দিয়ে দিলেই হচ্ছে। কোনটা বাকি আছে? দেন হি মেড অল অ্যারেঞ্জমেন্ট টু সেন্ড দ্য বয় টু হিজ মাদার। তারপর সে হচ্ছে সকল প্রকার আয়োজন সম্পন্ন করে তাকে তার মার কাছে পাঠানোর জন্য। তাহলে হচ্ছে এটা সি, 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 সি। এই হচ্ছে ব্যাপার। তো আমি মনে হয় না এক্সট্রা স্লাইড নিয়ে করব, কারণ হচ্ছে আমার একবার এটাতে আসতে হয়, একবার ওটাতে যেতে হয়। এটা আমার জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কিছু মনে করো না, আমি হচ্ছে চেষ্টা করব এক স্লাইডের মধ্যে করার জন্য, ঠিক আছে? তো বাট আই থিঙ্ক বুঝতে কোনো প্রবলেম তোমাদের হওয়ার কথা না। ওকে, দেন আশা করি গল্পটাও তোমাদের ক্লিয়ার। কেমন? এই যে এখানে আবার আমি হচ্ছে বাংলা সহ একেবারে সুন্দর করে দিয়েছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। কেমন? তারপরে হচ্ছে রাজশাহী বোর্ড 2025। আচ্ছা, এইটা হচ্ছে, যদিও এইখানে শেখ সাদির কথা বলছে, এটা ছিল হচ্ছে আব্দুল কাদের জিলানী। আচ্ছা, যাই হোক, আমি হচ্ছে গল্পটা তোমাদেরকে আগে ব্যাখ্যা করার চেষ্টা করছি। একদা হচ্ছে শেখ সাদি এক বণিক দলের সাথে বাগদাদের উদ্দেশ্যে যাচ্ছিলেন, বাগদাদের উদ্দেশ্যে। সেইখানে তৎকালীন সময়ে ধর্মচর্চা হতো খুব ব্যাপক পরিমাণে, তো যার ফলে যাচ্ছিলেন। তো 12 দিন বেশ ভালোভাবেই গেছে, এরকম কিছুই তো লিখছে, তাই না? ট্রাভেল 12 days, ফাইন।
12 দিন খুব ভালোভাবে কোনো প্রকার ঝামেলা ছাড়াই হচ্ছে ওনারা গেছে। 13 দিনের মাথায় হচ্ছে একদল ডাকাত তাদের ধরছে এবং সব কিছু তাদের কাছ থেকে নিয়ে নিছে। সব কিছু নিয়ে নিছে। দেন হচ্ছে পালাটা আসছে শেখ সাদির। শেখ সাদির কাছে কিছু হচ্ছে বই টই ছিল এবং টাকা পয়সা ছিল, এবং সেই টাকা পয়সা যখন নিতে আসছে তখন সে নিজেই তার থেকে বের করে দিচ্ছে ডাকাত দলের সর্দারকে। তখন বলতেছে, বের করে দেওয়ার পরে বলতেছে যে আশা করি আপনি এগুলি সদ্ব্যবহার করবেন। টাকা দিছে, ফাইন, ব্যবহার করুক। এবং বইগুলি যে দিছে বইগুলিরও এটা বলে দিছে যে আপনি সদ্ব্যবহার করবেন। আসলে উদ্দেশ্যটা ছিল যে বই যদি সদ্ব্যবহার করে তাহলে আলটিমেটলি সে ভালো হতে বাধ্য। তো আলটিমেটলি না হয় লুট হইলই, তাতে যদি আমার লুট হওয়াতে যদি একটা দল, ডাকাত দল ভালো হয়ে যায় তার চেয়ে বেশি আর কি চাই, তাই না? এটাকেই বলে যে তুমি 100 জন খারাপ মানুষ যদি একজন ভালো মানুষের পিছনে চলে, তাহলে কিন্তু এই 100 জন খারাপ মানুষ একজন দ্বারা ভালো হতে পারে। এই জন্যে মুরব্বীরা বলে যে ভালো মানুষের পিছে হাঁটাও ভালো, খারাপ মানুষের সামনে যাওয়াও ভালো না। ঠিক আছে? তো আলটিমেটলি ওনারা কিন্তু ওই বইটই নিয়ে পড়ছে এবং পড়ে দেখছে না, এই পথ আমাদের পরিত্যাগ করা উচিত, আমাদের আল্লাহর পথে আসা উচিত বা সৃষ্টিকর্তার পথে আসা উচিত এবং প্রকৃত জীবন ধারণ করা উচিত। এই ছিল আর কি গল্পটা, এরকম আর কি। আমি চেষ্টা করেছি যতটা। এই দেখো এখানে কিছু বই ছিল। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন মুশকিল আসলে এখানে করি। হ্যাঁ, একটু টাফ। 1 2 3 4 5 6 7 8, গুড। আই থিঙ্ক বোঝা যাবে। 1 2 3 4 5 6 7 8। তো যাই হোক, প্রথমে হচ্ছে যে ওয়ান্স একদা শেখ সাদি ওয়াজ গোয়িং টু বাগদাদ উইথ এ গ্রুপ অফ রিচ মার্চেন্ট। একদা হচ্ছে শেখ সাদি কাদের সাথে যাচ্ছিল? মার্চেন্ট, একদল ধনী বণিকদের সাথে। কোথায় যাচ্ছিল? বাগদাদ যাচ্ছিল। বাগদাদ ছিল ব্যবসা বাণিজ্যের জন্য একটা বিখ্যাত জায়গা। তাহলে প্রথমটা হচ্ছে জি। তারপরে হি হ্যাড এ বান্ডেল অফ বুকস, তার কাছে এক বান্ডেল বই ছিল এবং কিছু টাকা ছিল। তাহলে কি আসছে? ডি। তারপর হচ্ছে দি মার্চেন্টস হ্যাড দেয়ার গুডস অ্যান্ড এ লট অফ মানি। বণিকদের কি ছিল? তাদের মালামাল ছিল। গুডস মানে মালামাল বা পণ্য, আর গুড মানে ভালো। এই যে গুড মানে ভালো, গুডস মানে পণ্য বা মালামাল। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে সি, ফাইন। দে ট্রাভেলড ফর 12 days উইদাউট এনি ট্রাভেল, যেটা আমি বলছিলাম যে 12 দিন হচ্ছে কি করছে তারা, হচ্ছে কোনো রকম ঝামেলা ছাড়াই। তারপর 12 দিনের পরে 13 দিনের মাথায় দেখি কি হয়েছে, ই, ফাইন। অন দি 13th ডে এ গ্যাং অফ রবার্স, এক দল ডাকাত, অ্যাটাক দ্যাম, তাদেরকে আক্রমণ করেছে। অ্যান্ড টুক অ্যাওয়ে, ছিনিয়ে নেয়া, টুক অ্যাওয়ে ছিনিয়ে নেয়া, হ্যাঁ, ছিনিয়ে নিয়েছিল অল দ্য গুডস অ্যান্ড মানি ফ্রম দ্য মার্চেন্ট, সকল প্রকার মালামাল এবং হচ্ছে পণ্যদ্রব্য তাদের কাছ থেকে। তারপর দেন দি লিডার অফ দ্য রোভার্স কেম টু সাদি অ্যান্ড অর্ডার্ড হিম টু গিভ অল হি হ্যাড টু হিম, তার সাথে যা ছিল। তারপর দেন মানে হচ্ছে তারপর, দি লিডার অফ দি রোভার্স কি, ডাকাতদের যে হচ্ছে দলনেতা, কেম টু সাদি, সাদির কাছে আসলো, অ্যান্ড অর্ডার এবং তাকে আদেশ করলো সব কিছু দিয়ে দিতে তার কাছে যা আছে। ওকে, বি। তারপরে হচ্ছে যে কি করেছে, শেখ সাদি হ্যান্ডেড হিম দ্য বান্ডেল অফ বুকস,
তার কাছে হস্তান্তর করলো, হ্যান্ড ওভার যেটা হয়, হ্যাঁ, হস্তান্তর করা বা দেয়া। হিম দ্য বান্ডেল অফ বুকস অ্যান্ড অলসো দ্য লিটল মানি, এবং অল্প কিছু টাকা ছিল, সেটা সে কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই দিয়ে দিছে। ওকে, এফ। আচ্ছা, দেন হচ্ছে যেটা বাকি আছে আমরা সেটা জাস্ট দিয়ে দিলেই হইছে, তাই না? তো সেই ক্ষেত্রে সাদি দেন সেইট, তারপর বলল আই হোপ, আমি আশা করছি, দ্যাট ইউ উইল মেক দ্য গুড ইউজ অফ দিস বুকস, আশা করি তুমি এটার যথোপযুক্ত ব্যবহার করবা। এই হচ্ছে ঘটনা। আই থিঙ্ক ব্যাপারটা ক্লিয়ার তোমাদের। ক্লিয়ার না হওয়ার কোনো কারণ আমি দেখি না। একেবারে অর্থসহ প্রত্যেকটার অর্থ বোঝার চেষ্টা করবে, জাস্ট অর্থ বুঝলে তুমি আমার চেয়ে ভালো রিয়ারাঞ্জে, এটা আমি আনশিওর করতে পারি। আমার চেয়ে অনেক ভালো তুমি রিয়ারাঞ্জে। এইটা হচ্ছে অনেকটা মেন্টাল অ্যাবিলিটির খেলা। এখানে গ্রামারেরও ফাংশন নাই, ইংলিশেরও কোনো ফাংশন নাই। সত্যি কথা, ইংলিশের কোনো ফাংশন নাই এখানে, জাস্ট অর্থ বুঝলেই হয়ে যাচ্ছে আমার কাজ। ইংলিশের ফাংশন কি এখানে? তাহলে অর্থ বোঝা, গ্রামাটিক্যাল কোনো ফাংশন নাই। তুমি যে সিকোয়েন্স মেনটেন করে কাজ করো, দ্যাটস অল। যে একবারও পড়ো নাই জীবনে, যদি অর্থ বুঝে পরীক্ষার হলে 4-5 বার চেষ্টা করো, 100%। 8টা কোনো ব্যাপার না, 10টা হইলে কঠিন আছে, ঝামেলা আছে, তো 8টা কোনো ব্যাপার না, 100% আমি অ্যানসার করছি। ওকে, তারপর রাজশাহী বোর্ড, এটা তো করলাম, হ্যাঁ। দিনাজপুর বোর্ড 2025, এটা কি আসলে? আচ্ছা, এটা হচ্ছে এই যে দেখো, এটা কাকে নিয়ে লেখা? সেটা হচ্ছে বেগম রোকেয়া। কোনো নামই নাই। আলটিমেটলি প্রথম কন্ডিশনটা কি আমার? যেহেতু ব্যক্তি সম্পর্কে নামটা তো খুঁজে বের করতে হবে, তাই এই যে এখানে নাম। তোমরা সকলেই হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের নাম শুনেছ। তো তিনি কত সালে জন্মগ্রহণ করছে? 1880 সালে ইন এ ভিলেজ। এটা একেবারে হচ্ছে পার্সন বেসড, যে এত সালে এইটা করছে, অত সালে এইটা করছে। তুমি দেখো, প্রথমে তো 1909 দিয়ে তারপরে সাধারণত 1908-এ যাবা না, তারপরে 1906-এ যাবা না, তাই না? এইটা তোমাকে বিলিভ করতে হবে। তো এইটা হচ্ছে জাস্ট এই সালটা মেনটেন করে 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 তোমার যেটা মনে হবে যে প্রথমে এইটা হইছে, প্রথমে তুমি ওনার নামটা, ওই ব্যক্তিটাকে, সেটা তো আমাকে জানতে হবে, তাই না? তারপরে তো হচ্ছে তার প্রনাউনগুলি যে ব্যবহার করা হয়। তুমি শুরুতেই তো হি সি ইট দিয়ে শুরু করবা না কোনো ব্যক্তিকে, তাই না? তো সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই ওই যে ওয়ান্স টুয়ান্স থাকলে বা অল অফ ইউ হ্যাভ হিয়ার্ড, এই জাতীয় তথ্য থাকলে তোমাকে শুরুটা করতে হবে এইভাবে, তাই কি না? আচ্ছা, সেই ক্ষেত্রে আমি হচ্ছে এখানে আগের কাজটা করি, কেমন? আচ্ছা, 1 2 3 4 5 6 7 8, কি 1 2 3 4 5 6 7 8। এইটা একেবারে সুন্দর একটা খালি ঘটনা, তুমি জাস্ট মিলাইলেই মিলবে, দেখবা। অল অফ ইউ হ্যাভ ফিয়ার্ড, দিনাজপুর 2025, অল অফ ইউ হ্যাভ ফিয়ার্ড দ্য নেম অফ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তারপর তোমার নাম শুনছো, তারপর সে হচ্ছে জন্মগ্রহণ করছে কোথায়? পায়রাবন্দ, রংপুর। তিনি হচ্ছে জন্মগ্রহণ করেছেন পায়রাবন্দ, রংপুরে। তারপরে হচ্ছে যে তারপরে তার বিবাহের কাহিনী বলা হচ্ছে, শি ওয়াজ ম্যারিড টু খান বাহাদুর সাখাওয়াত হোসেন ইন 1998। তাহলে তারপরে হচ্ছে ওনার জন্মের কথা বলা হচ্ছে, যে তিনি এত সালে হচ্ছে জন্মগ্রহণ করছেন ওনার সাথে, তাই তো? তারপর 1902 সালে তিনি হচ্ছে তার লেখালেখির জীবন শুরু করেন, ডিতে, গুড। তারপরে হচ্ছে 1902 এর পর হচ্ছে 1908 সালে তিনি কম্পোজ করেন, ছাপান
তার ফেমাস রাইটিং নেমড সুলতানাস ড্রিম, সুলতানা ড্রিম নামে একটা লেখা আছে, এটা হচ্ছে 1908 সালে তিনি ছাপেন। কি সি। তারপরে কি কি আছে একটু যদি ভালো করে দেখো, সেটা হচ্ছে যে 1908-এর পরে হচ্ছে কি এই যে 1909, একবার বোঝাই যাচ্ছে ঘটনা কালক্রমে আসছে। এ ট্র্যাজিক মোমেন্ট, একটা বিষাদময় মুহূর্ত তার কাছে, তার তার জীবনে আসছে। তার জীবনে কি আসছে? একটা বিষাদময় মুহূর্ত, যখন তার স্বামী মারা যান। কি তারপর থাকেই দুইটা, তাই না? আফটার 5 months অফ হার হাজব্যান্ড ডেথস, তাহলে মারা যায় 1998 সালে। তারপরে হচ্ছে তার স্বামী মারা যাওয়ার 5 মাস পরে সে এস্টাবলিশড এ স্কুল নেমড শাখাওয়াত মেমোরিয়ালস গার্লস হাই স্কুল উইথ 5 স্টুডেন্টস। 5জন স্টুডেন্ট দিয়ে হচ্ছে শাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল প্রতিষ্ঠা করেন, তাই না? এখানে এমন কিছুই নাই, জাস্ট খালি তোমরা এত তাড়াতাড়ি তো তোমাদের মেলানোর দরকার নাই, তাই না? আমি তো টিচার মানুষ, আমাকে একটু চেষ্টা করতে হবে, যথাসম্ভব দ্রুত করা যায়, যথাসম্ভব দ্রুততার সাথে তোমাদের যথাসম্ভব সহজেই কাজটা করা যায়। কিন্তু তোমাদের পরীক্ষার হলে আমি ধরো একবার লিখে ফেললাম সি এর জায়গায় ই, তেমন সমস্যা নেই, কিন্তু পরীক্ষার হলে তুমি ভুল করলে সমস্যা আছে, আমি আবার বলার সুযোগ পাচ্ছি, তাই না? তোমার এটা এই সুযোগ নেই, একবার খাতা জমা দিয়ে দিলে, তাই কি না? তারপর যেটা বাকি থাকে এ কি, দি ডিস্টিংগুইশড ওইম্যান, ও মাই গডনেস, দি ডিস্টিংগুইশড ওমেন, এই মহিয়সী, হ্যাঁ, মহিয়সী নারী তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ব্রেথ হার লাস্ট, শেষ নিঃশ্বাস ত্যাগ করা, হ্যাঁ, শেষ নিঃশ্বাস। এইভাবে রিঅ্যারেঞ্জ করলে জীবনে আর ভুলারও সুযোগ থাকবে না। তুমি যদি খালি আমার শুনো ক্লাসটা, আমাকে দেখাও লাগবে না, জীবনে ভুলবা না, আই থিঙ্ক। এই হচ্ছে ব্যাপার। তারপরে যশোর বোর্ড 2025, গল্পটা আমার খুব বেশি মনে নাই, বাট আমি চেষ্টা করছি, তাও একবার পরেই বলতে পারবো। 1 2 3 2 3 4 5 6 7 5, আচ্ছা 1 2 3 4 5 6 7 8। ওকে, এই যে লোকের নাম পেয়ে গেছে। ওয়ান্স দেয়ার লিভড এ সুলতান ইন এ কান্ট্রি, একদা একটা সুলতান বসবাস করতে এক জায়গায়। তো কি চাইছিল? সে চাইছিল একজন কি সৎ মানুষ তার ট্যাক্স কালেক্টর হিসেবে নিয়োগ করতে, ঠিক আছে? তো তারপরে হচ্ছে, তো যথারীতি সে হচ্ছে অ্যাপ্লিক্যান্টসদের হচ্ছে কি ইনভাইট করছে, হ্যাঁ, ইনভাইটেড অ্যাপ্লিকেশনস, আবেদনপত্র হচ্ছে কি দাখিল করছে, এবং সেখানে হচ্ছে অসংখ্য কি করছে, অসংখ্য হচ্ছে আবেদনকারী এই পোস্টের জন্য হচ্ছে অ্যাপ্লাই করছে। তো তাদেরকে বলা হয়েছে, অ্যাপ্লিক্যান্টসদেরকে বলা হয়েছে একজন একজন করে দেখা করতে যথারীতি। তারপর হচ্ছে দে কেম থ্রু এ প্যাসেজ হোয়ার গোল্ড কয়েন্স ওয়ার কেপ্ট, তারা হচ্ছে একটা একটা সময় একজন একজন করে আসতেছিল, একজন একজন করে, যেইখানে হচ্ছে স্বর্ণ মুদ্রা রাখা হয়েছিল, ঠিক আছে? যেইখানে হচ্ছে স্বর্ণ মুদ্রা রাখা হয়েছিল। তারপর তারা যখন সবাই একত্রে আসলো, দি সুলতান আস্কড দেম টু ডান্স, ওকে? তাদের সুলতান হচ্ছে সবাইকে বলছে কে নাচতে সবার সামনে, হ্যাঁ। তো দেন আর কোনোটা কি আছে? এইচ এর পর হচ্ছে ওকে, অল দি অ্যাপ্লিকেন্টস ব্লাস্ট, একদম লাল হয়ে গেছে। এই যে ব্লাস্ট, যখন নাচতে বলছে তখন কি লাল হয়ে যাওয়া, হ্যাঁ, লজ্জায় লাল হয়ে যাওয়া, এক কথায় ব্লাস। আমি আবার এখানে লিখে দিচ্ছি, ব্লাস হচ্ছে লজ্জায় লাল হওয়া, ঠিক আছে?
ব্লাশ লজ্জায় লাল হওয়া, except one একজন বাদে। ওকে, দেন হি ফাউন্ড দি ডিজায়ার্ড ম্যান। কার আসলে দরকার, কে আসলে ইচ্ছুক চাকরিটা পেতে, সেরকম পেয়ে গেছে। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমি রাজা, আমি যেটা অর্ডার দিব সেটা করার মতো লোক আমি খুঁজে পেয়ে গেছি। যখন আমি নাচতে বলছি, যে লোকটা নাচছে, তাহলে সে আমার কর্তব্য পালন করতে ইচ্ছুক, তাই না? অর্থাৎ বাকিরা আমার কর্তব্য পালন করবে, নাও করতে পারে বিপদের পরিস্থিতিতে। যখন আমি বলবো যে এখন এটা করো, আমি তো দেখবো আমার মতো আমার কথাই কে চলবে, তাই না? যেহেতু আমি রাজা, আমি চাইবো আমার অনুগত লোকজন, তাই তো? তো সে বুঝতে পারছে যখন বাকিরা লাল হয়ে গেছে আর নাচে নাই, কিন্তু একজন ঠিকই সেই কাজটা করছে, তখন ট্যাক্স কালেক্টর তিনি বুঝে গেছে অ্যাপ্লিক্যান্টসদের মধ্যে আসলে কে যোগ্য, কে তার দরকার। হ্যাঁ, তো সেই অনুসারে আমি হচ্ছে প্রথমটা হচ্ছে দিলাম কি, প্রথমটা হচ্ছে যে ওয়ান্স দেয়ার লিভড এ সুলতান ইন এ কান্ট্রি, একদা একটা দেশে হচ্ছে একটা সুলতান বসবাস করত। তো সে কি চেয়েছিল, একজন ট্যাক্স কালেক্টর সৎ মানুষ নিয়োগ করতে চেয়েছিল। তো সে হচ্ছে চেয়েছিল কি একজন সৎ মানুষ ট্যাক্স কালেক্টর হিসেবে নিয়োগ করতে। দেন হচ্ছে সেই অনুসারে সে হচ্ছে আমন্ত্রণ জানাইছে অ্যাপ্লিক্যান্টসদের। তাহলে এটা কততে আছে, ডি। সে হচ্ছে অ্যাপ্লিকেশন হচ্ছে আমন্ত্রণ জানাইছে এবং অনেক লোকজন সেটার জন্য কি অ্যাপ্লাই করছে। তো তারপর হচ্ছে অ্যাপ্লিক্যান্টসদের একজন একজন করে আসতে বলা হয়েছে, হ্যাঁ, একজন একজন করে আসতে বলা হয়েছে। এবং হচ্ছে তারা একটা নির্দিষ্ট জায়গাতে আসছে যেখানে হচ্ছে গোল্ড কয়েন্স আর কেপ্ট, যেখানে হচ্ছে কি স্বর্ণ মুদ্রা রাখা হয়েছে। এফ, ভেরি গুড, এফ। ওকে, যখন তারা আসলো আর কি, তখন হচ্ছে তাদেরকে কি করতে বলা হয়েছে, নাচতে বলা হয়েছে। হ্যাঁ, এইচ, গুড, এইচ। দেন যেটা ঘটছে সবচেয়ে ইম্পর্টেন্ট, ডিজায়ার্ড মানুষ পাওয়ার জন্য অল দি অ্যাপ্লিক্যান্টস ব্লাস্ট, সকলে একদম লজ্জায় আলো হয়ে গেছে, অ্যান্ড রিফিউজ টু ডান্স অ্যাকসেপ্ট ওয়ান, এবং কি নাচতে হচ্ছে কি জানাইছে, অস্বীকৃতি জানাইছে বা বর্জন করছে কি করতে, ডান্স করতে, একজন বাদে। হ্যাঁ, তাহলে ই। এখন যেটা বাকি আছে তুমি দিয়ে দাও, দ্যাটস অল। এটা একটা মজার গল্প ছিল আর কি। দেন হি ফাউন্ড এ ডিজায়ার্ড ম্যান, কিভাবে মানুষ চুজ করতে হয়। হ্যাঁ, ওই যে একটা মহিলা একটা নেকলেস চুরি হয়ে গেছিল, হ্যাঁ, রাজা হচ্ছে এখন কিভাবে সমাধান করবে। তো মহিলা হচ্ছে যে নেকলেস চুরির জন্য কি বলে যে কয়েকজনকে ইয়া করছে, চাকর বাকরকে হচ্ছে দোষী সাব্যস্ত করে রাজার কাছে হচ্ছে নালিশ করছে। তো না, ঘটনাটা এটা না, আমি ভুলে গেছি। তো এক মহিলা হচ্ছে তার সন্তানকে হারাই ফেলছে। তো সন্তান হারানোর পরে হচ্ছে সে নালিশ করছে যে ওই মহিলা চুরি করছে। এখন ওই মহিলা তো নিষেধ করতেছে, না এটা আমার সন্তান, আমি চুরি করি নাই। তখন বলছে যে আচ্ছা ঠিক আছে। আহ, তখন হচ্ছে নালিশটা এরকম যে বিচারটা এরকম যে অর্ধেক করে কাইটা দিব বাচ্চাটাকে দুইজনের কাছে। তখন হচ্ছে যে আসল মা, সে বলতেছে না আমার দরকার নাই, ওনার কাছেই থাক সন্তান, আমার দরকার নাই। উনি ছিল প্রকৃত মা। আর যিনি হচ্ছে ওই যে নকল মা, চুরি করা, উনি কিছুই বলে নাই। তখন কিন্তু রাজা ঠিকই বুঝতে পারছে যে আসলে কে প্রকৃত মা। যে প্রকৃত মা সে কখনো নিজের সন্তানকে মেরে ফেলতে পারবে না, দুই মাঝখান থেকে কাটতে পারবে না। তখন বসে থাকে আমার সন্তান দরকার নাই, ওনাকেই দিয়ে দেন, ওনারই সন্তান। তখন কিন্তু রাজা ইজিলি বুঝতে পারছে। তো এটা হচ্ছে এরকম একটা মানে হচ্ছে টেকনিক, সুলতান কিভাবে হচ্ছে তার ট্যাক্স কালেক্টর নিযুক্ত করবে তার রাজ্যকে সঠিকভাবে পরিচালনা করার জন্য। এক্স্যাক্টলি তাই, আর কিচ্ছু না এখানে। আই থিঙ্ক ব্যাপারটা ক্লিয়ার। এই যে এখানে একেবারে স্পষ্টভাবে বলা হয়েছে, এইটা একটু জানবা, ট্রয় প্যাসেজ একটা পথ দিয়ে, হ্যাঁ, একটা পথ দিয়ে এসেছিল। এই যে একটা ট্রয় প্যাসেজ,
কি একটা পথ দিয়ে। আচ্ছা, তারপর কুমিল্লা বোর্ড 2025, এটা আসলে একটু মানে হচ্ছে সুকুমার রায়ের জীবন নিয়ে। কুমিল্লা বোর্ড 2025, তো ওনার এটা একটা জীবনী, আর কিছুই না। সুকুমার রায় একজন বিখ্যাত শিশু লেখক, যিনি জন্মগ্রহণ করছে কলকাতাতে 1857 সালে, এক্স্যাক্টলি 1857 সালে। তো তার পরিবার বেসিকলি কোথায় ছিল? মাসুয়া, ময়মনসিংহের একটা জায়গা, এটা হচ্ছে মাসুয়া। ওনার আরো জানি কে কে ছিল বংশধর, সুকুমার রায়, হচ্ছে উপেন্দ্র কিশোর রায় ছিল মনে হয় ওনার বাবা না দাদা, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তৎকালীন খুব সম্ভবত কিশোরগঞ্জ ছিল, যেটার নাম ছিল বৃহত্তর ময়মনসিংহ। ওকে, তার ফ্যামিলি ছিল হচ্ছে মাসুয়া, ময়মনসিংহের মাসুয়াতে। ফাইন। তারপরে হচ্ছে সে হচ্ছে এন্ট্রান্স প্রবেশিকা পাস করছে, মানে বর্তমান এসএসসি যেটা, সিটি কলেজ কলকাতা থেকে। দেন কি করছে, উনি হচ্ছে বিএসসি করছে কেমিস্ট্রিতে প্রেসিডেন্সি কলেজ 1911 সালে। 1911 পরে হচ্ছে সাল তো বের করলেই আমার কাজ হয়ে যাচ্ছে। He then went to England to study photography and printing technology. তাহলে কিসের পরে সে 1911 সালের পরে বিএসসি পাশ করার পরে তিনি হচ্ছে ইংল্যান্ডে গেছেন কি করতে? অধ্যয়ন করতে, ফটোগ্রাফি নিয়ে এবং কি প্রিন্টিং টেকনোলজি নিয়ে, তাই তো? সিকোয়েন্সটা ভুলে যাওয়াটা একটা অভ্যাস হয়ে গেছে আমার, মানে দেখতে 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 আমি ভুলে যাই। তারপর রিটার্নিং ফ্রম ইংল্যান্ড, যেহেতু ইংল্যান্ড গেছে ইংল্যান্ড থেকে ফিরে আসবে। রিটার্নিং ফ্রম ইংল্যান্ড ইন 1913, দেখো সাল দেওয়া আছে, কোনো ব্যাপারই না, ইংল্যান্ড দেওয়া আছে, ইংল্যান্ড থেকে ফিরে আসবে। এখন 13, হি টুক হিজ ফাদার্স এন্টারপ্রাইজ, তার ব্যবসা, তার বাবার ব্যবসা নিছে, হ্যাঁ নিল ব্যবসা। আফটার হিজ ফাদার্স ডেথ, তার বাবার মৃত্যুর পর। তারপর হচ্ছে হিজ প্রমিনেন্ট রাইটিংস আর আবুল তাবুল, হজবরল, পাগলা দাসু অ্যান্ড বহুরূপী, এগুলো হচ্ছে তার লেখা আর কি। তারপর হচ্ছে তিনি কত সালে মৃত্যুবরণ করেন এটা আবার জাস্ট দেখাই দিচ্ছে যে সুকুমার রায় পাস্ট অ্যাওয়ে ইন 1923 ইন কলকাতা, ইন্ডিয়া। ফাইন, এই হচ্ছে ব্যাপার, আর কিচ্ছু না এরকম। এখন আমরা হচ্ছে এখানে করে ফেলবো। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। প্রবলেমটা হচ্ছে আমি একবার পড়ি আবার উপরে নিজে চলে যাচ্ছি, সিকোয়েন্স হারাচ্ছি, এরকম কোনো করার চান্স নাই কিন্তু তোমাদের। ঘটনা ভালো করে বোঝো, দেন হচ্ছে পরীক্ষায় প্র্যাকটিসটা করো। তাহলে প্রথমে কোথায় ছিলাম? সিতে। সুকুমার রায়, এ ফেমাস চিলড্রেন্স রাইটার, ওয়াজ বর্ন ইন কলকাতা ইন 1887। গুড, সি। ওকে, তারপরে হচ্ছে তার পরিবারের কথা বলা হয়েছে, হিজ ফ্যামিলি ওয়াজ অরিজিনালি ফ্রম মাসুয়া ইন ময়মনসিংহ, এফ। আচ্ছা, তারপরে বলা হয়েছে যে সে কত সালে সে হচ্ছে প্রবেশিকা পরীক্ষায় পাশ করে, এন্ট্রান্স, বর্তমানে এসএসসি সমমান যেটা, ফ্রম সিটি কলেজ কলকাতা, জি। ওকে, জি। তারপর তিনি তার বিএসসি কমপ্লিট করে। ঘটনা তো একটার পর একটা আসবে, তাই না? তুমি হুট করে প্রবেশিকা পাশ করে বিএসসি পাস না করেই তুমি ফটোগ্রাফি পড়ার জন্য চলে যাবে ইংল্যান্ডে হায়ার স্টাডি, এটা তো হয় না, তাই না? তো তিনি বিএসসি কমপ্লিট করছে হচ্ছে 1911 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে, বি। ফাইন। তারপর হি দেন ওয়েন্ট টু ইংল্যান্ড টু স্টাডি ফটোগ্রাফি অ্যান্ড প্রিন্টিং টেকনোলজি। ঘটনা একটার পর একটা আসছে কিন্তু, ডি। তারপর রিটার্নিং হোম ফ্রম ইংল্যান্ড, ইংল্যান্ড থেকে বাড়ি ফিরে এসে তিনি তার বাবার ব্যবসা দেখাশোনা করছে তার বাবার মৃত্যুর পর, এ। ওকে, তারপরে বলা হয়েছে যে তার
বিখ্যাত, প্রমিনেন্ট, বিখ্যাত বা প্রসিদ্ধ লেখাগুলি, হ্যাঁ, বিখ্যাত, ওকে, বিখ্যাত লেখাগুলি হচ্ছে আবোল তাবোল, শিশুতোষ গ্রন্থ, হযবরল, পাগলা দাশু অ্যান্ড বহুরূপী। বহুরূপীকে কিন্তু আবার বুসপুরি পড়ো না কেউ, ঠিক আছে? এইচ, এবং হচ্ছে তিনি সবশেষে মারা যায় হচ্ছে কি যে পাস অ্যাওয়ে, মারা যাওয়া, পাস অ্যাওয়ে হচ্ছে মারা যাওয়া। আচ্ছা, তাহলে ই, দ্যাটস অল। এই হচ্ছে ব্যাপার, ঘটনা একেবারে। এখন তুমি একবার বাংলাটা দেখবা, শেষ, আর কিচ্ছু না। এখন তুমি এইখানের সাথে মিলিয়ে মিলিয়ে নিজে দরকার পড়লে বাংলা গল্প লিখে ফেলো, হয়ে গেছে কাজ, আর কিচ্ছু না। জাস্ট সহজ একটা ব্যাপার আর কি, এটা বোঝাচ্ছি। আচ্ছা, এইটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2025, যশোর বোর্ড 2024, হ্যাঁ। এইটা হচ্ছে তোমাদের কি নিয়ে কথা হচ্ছে এখানে? পেনিসিলিনের আবিষ্কার নিয়ে কথা হচ্ছে, যেটা এক ধরনের জীবন রক্ষাকারী মেডিসিন, এবং এটা আবিষ্কার হয়েছে কার দ্বারা? আলেকজান্ডার ফ্লেমিং নিয়ে। এখন আলেকজান্ডার ফ্লেমিং সম্পর্কে বর্ণনা করবে বাকিটা, যে আলেকজান্ডার ফ্লেমিং হচ্ছে একটা দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করছে। তারপরে হচ্ছে এটা কি কি বলছে, সে হচ্ছে তার 8 ভাই বোনের মধ্যে কি ছিল, 7 নাম্বার সন্তান ছিল। তো সে হচ্ছে তার শৈশব কাটাইছে তার পিতামাতার সাথে। দেন হচ্ছে তিনি একজন রেগুলার এবং অ্যাটেন্টিভ স্টুডেন্ট ছিল। সে কোনোদিন হচ্ছে 12 বছর পর্যন্ত তিনি কোনোদিন কি স্কুল ফাঁকি দেয় নাই বা অনুপস্থিত ছিল না। দেন হচ্ছে কি he was sent to London at the age of 14, জাস্ট 14 বছর বয়সে তাকে উচ্চশিক্ষার জন্য লন্ডনে পাঠিয়ে দেওয়া হয়েছে, বা নাকি ইংল্যান্ড লিখছে, লন্ডন, হ্যাঁ। এখন আমরা জাস্ট করি, এই সিকোয়েন্সটা মিলাইলেই হয়ে গেছে আমার কাজ, গল্পটা এই, আর কিছুই না। ওকে, 1 2 3 4 5 6 7 8, ওকে, 1 2 3 4 5 6 7 8। কি, এখন আমি জাস্ট মিলাই যাচ্ছি, আমি বারবার আমি চোখ উল্টাই ফেলি, গল্প ঠিকঠাক মতো বলার পরে সব কিছু আমি উল্টাই ফেলছি, একটা দেখে আরেকটা দেখি। ওকে, প্রথমে হচ্ছে এ, ফাইন, পেনিসিলিন ইজ এ লাইফ সেভিং মেডিসিন, it was discovered by Dr. Alexander Fleming. C, done. Okay, C, it was discovered by Alexander Fleming. তাহলে ফ্লেমিং এর এখন কাজ, ফ্লেমিং নিয়ে। জি, ফ্লেমিং ওয়াজ বর্ন ইন এ পুর ফ্যামিলি ইন স্কটল্যান্ড। তারপর হচ্ছে he passed his boyhood with his parents. B, সে তার বয়হুড কাটাইছে হচ্ছে কার সাথে? তার বাবা মায়ের সাথে, এক্স্যাক্টলি। তো আর কোনটা আছে? 1 2 3 4, বি। আচ্ছা, এটা বি না, এটা হচ্ছে ডি। ওকে, সে কি আছে? ইট ওয়াজ ডিসকভার্ড বাই আলেকজান্ডার ফ্লেমিং। তাহলে ফ্লেমিং জন্মগ্রহণ করছে হচ্ছে একটা স্কটল্যান্ডের দরিদ্র পরিবারে। সে হচ্ছে তার 7 8 ভাই বোনের মধ্যে সপ্তম। গুড, ডি। তারপরে হচ্ছে যে 8 ভাই বোনের মধ্যে সপ্তম, সে তার বয়হুড কাটাইছে তার পিতামাতার সাথে, বি। ওকে, তারপরে হচ্ছে ফ্লেমিং ওয়াজ এ ভেরি রেগুলার অ্যান্ড অ্যাটেন্টিভ স্টুডেন্ট, সে খুবই মেধাবী এবং হচ্ছে কি নিয়মিত একজন ছাত্র ছিল, এইচ। দেন হচ্ছে হি ওয়াজ নেভার অ্যাবসেন্ট ফ্রম স্কুল আফটার দ্য এজ অফ 12, সে 12 বছর পর্যন্ত স্কুলে কোনোদিন অনুপস্থিত ছিল না। দেন হচ্ছে বাকি যেটা আছে কি পাচ্ছি না, খুঁজেই পাচ্ছি না আমি, এফ। গুড, সে 14 বছর বয়সে এতটা মেধাবী ছিল যে 14 বছর বয়সে তাকে কোথায় পাঠাই দেওয়া হয়েছে? লন্ডনে পাঠাই দেওয়া হয়েছে উচ্চশিক্ষার জন্য। আমার বারবার কিন্তু ওভারল্যাপ হয়ে যাচ্ছে, এটা একটা বড় প্রবলেম। ওকে,
এইটা হচ্ছে খুব মজার একটা গল্প শেখ সাদিকে নিয়ে, খুবই মজার একটা গল্প। আমি যে সংক্ষেপে এটা বলে যাচ্ছি। শেখ সাদি হচ্ছে ইরানের একজন বিখ্যাত কবি ছিলেন। তো একদিন হচ্ছে এক রাজার প্রাসাদে, হ্যাঁ কি বলে এটাকে, কোর্টিয়ার, রাজ রাজ রাজসভা, রিয়েলাইজড হিজ, এরকমটা অর্থ অনেকটা রাজ্যসভা, রাজ, বাংলাটা আমি বুঝতে পারতেছি না। কোর্টিয়ার মানে হচ্ছে যে, কোর্টিয়ার মানে হচ্ছে কি, রাজসভার সদস্যদের বলা হয় কোর্টিয়ার, হ্যাঁ, রাজসভার রাজ্যসভার সদস্য, ওনাদেরকে বলা হয় হচ্ছে কোর্টিয়ার, হ্যাঁ। তো শেখ সাদি ইরানের একজন বিখ্যাত কবি ছিলেন। তো একদিন হচ্ছে তিনি ইরানের রাজ দরবার বা রাজসভায় হচ্ছে একটা দাওয়াত পাইছিলেন। তো সেই ক্ষেত্রে যাওয়ার পথে আর কি অনেকটা দাওয়াতটা পেয়েছে, কোথাও ভ্রমণে যাচ্ছিল, তো সেই পথে যাওয়ার পথে একটা দাওয়াত পেয়ে গেছিল। যে হচ্ছে উনি খুবই সিম্পল ড্রেস পরে গেছিল। তো কোর্টিয়ার যারা ছিল, রাজসভার সদস্য বা লোকজন, তারা খুবই অবহেলা করছে, মানে কোনো ভ্যালুই করে না। এই কোত্থেকে আসছে যত সব, এগুলো আসে কোথা থেকে, হ্যাঁ, এরকম একটা ব্যাপার ছিল। তো দেন হচ্ছে সে কিছুটা মনক্ষুণ্ণ আর কি, সে যাই হোক যেমন আচরণই পাইছে, সে পরে হচ্ছে চলে গেছে ওখান থেকে। দেন হচ্ছে আসার পথে আবার সে হচ্ছে ওই রাজসভায় গেছে, একটা গর্জিয়াস ড্রেস পরে, তখন ছিল সিম্পল ড্রেস, হ্যাঁ। তখন তাকে হচ্ছে সেই আদর আপ্যায়ন করা হয়েছে। হুম, তখন সে ওই আদর আপ্যায়ন, যে খাবার, দামি দামি খাবার দেওয়া হয়েছে, সে হচ্ছে খাবার না খেয়ে তার পকেটে ভরতেছিল, তার যে পোশাক ছিল পকেটে ভরতেছিল। প্রফেসর, ওয়াই আর ইউ ডুইং লাইক দ্যাট, ওয়াই আর ইউ জাস্ট পুটিং দ্য ফুড ইন ইউর পকেট, ওকে। উনি অ্যান্সার করছে শেখ সাদি যে, দিস ড্রেস ডিজার্ভস দ্য ফুড, ওকে। তখন বলছে, আমি যখন আসছিলাম নর্মাল ড্রেসে একজন ইরানের কবি হিসেবেই, তখন আমাকে কোনোভাবে মানে ভালোভাবে ট্রিট করা হয় না, কারণ আমার পোশাক খারাপ ছিল, তাই না? এখন আমার পোশাক যেহেতু দেখে আপনারা ট্রিট করছেন, তাহলে আমার পোশাকই আলটিমেটলি ডিজার্ভ করে এই খাবার দাবার, ঠিক আছে? তো তারা হচ্ছে তারপরেই ভুলটা বুঝতে পারছে। এইটা অনেকটা বলতে পারো যে মোরাল টাইপ, এটা শুধুমাত্র ব্যক্তি টাইপ না, এক্স্যাক্টলি, ফাইন। তো আমরা হচ্ছে এখন এটা করব আর কি, অ্যাপোলোজাইজ, ক্ষমা চাওয়া, হ্যাঁ, ক্ষমা চাওয়া, ফাইন। পার্সিয়ান বলতে ইরানিদেরকে বোঝায়, ইরানি, হ্যাঁ, পার্সিয়ান পয়েট। ওয়ার্মলি হচ্ছে উষ্ণভাবে বা ভালোভাবে, যেটা বুঝি আর কি। ডেলিশাস তো বুঝি ভালো খাবার যেটা। কোর্টিয়ার হচ্ছে রাজসভার সদস্য। ইনস্টিড অফ, পরিবর্তে, পরিবর্তে, ওকে, পরিবর্তে। তাহলে হচ্ছে আমরা এখন এটা করব। গল্পটা মোটামুটি সবারই জানা আছে। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, Sheikh Shadi was a great Persian poet who would lead a simple life. একেবারে একেবারে সাধারণ জীবনযাপন করত। এফ, তারপর ওয়ান ডে দি এম্পারার, সম্রাট, ওকে, সম্রাট ইনভাইটেড হিম টু হিজ প্যালেস, তার দরবারে, মানে রাজসভায়, হ্যাঁ, রাজ্যে, দরবার, তার দরবারে হচ্ছে তাকে আমন্ত্রণ জানাইছিল। ওকে, ওয়ান ডে দি এম্পারার ইনভাইটেড হিম টু হিজ
প্যালেস। ওকে, সেট আউট ফর, কোন উদ্দেশ্যে যাত্রা করা, উদ্দেশ্যে যাত্রা করা। তো সাদিক সেট আউট যাত্রা করেছিল দি প্যালেস ওয়ারিং অ্যান অর্ডিনারি ড্রেস, একেবারে সাধারণ। এক্সট্রাঅর্ডিনারি হচ্ছে অসাধারণ, আর অর্ডিনারি হচ্ছে সাধারণ। অ্যান্ড স্টপড অ্যাট দি কোর্টিয়ার্স হাউস অন দি ওয়ে টু স্পেন্ড দ্য নাইট, এবং আমন্ত্রণ অনুযায়ী সে হচ্ছে রাত্রি যাপনের জন্য কোর্টিয়ার্স, ওই রাজপ্রাসাদে হচ্ছে কি থেমেছিল। হ্যাঁ, এতে এ ওকে ফাইন। তারপর হচ্ছে দি কোর্টিয়ার কনসিডার্ড, ওই রাজ দরবারের যে সদস্যরা আছে তাকে মনে করেছিল কি একজন সাধারণ লোক, এবং তাকে ভালোভাবে ট্রিট করেনি। এইচ, বুঝতেছো ঘটনাটা কিন্তু আমি ঠিক যেভাবে বলছিলাম সেভাবে আগাচ্ছে। এখন জাস্ট তোমরা আমার আগে করে ফেলতে পারো, এটা এমন কোনো বিষয় না যে আমি করলেই তোমাদেরকে করতে হবে। তারপর অন হিজ ওয়ে ব্যাক সাদি এগেইন, তো সে তৎকালীন সময়ে খুবই মনটা খারাপ হয়েছিল। তো অন হিজ ওয়ে ব্যাক সাদি স্টপড অ্যাট দ্য সেম হাউস, আবার ফিরার পথে অন্য একটা জায়গায় তো চলে গেছে ওই দিনের মতো, ওই রাত্রে সেবা পাওয়ার পরে যেমনই পাইছে। তো তারপর হচ্ছে সে চলে গেছে, আবার ফিরার পথে সে হচ্ছে একেবারে ধনী পোশাক পরে কি সেই দরবারে হচ্ছে আবার কি গেছে। হ্যাঁ, বি, তখন যেটা করছে কোর্টিয়াররা তাকে একেবারে খুব ইয়া করে হচ্ছে কি বলে জাঁকজমকভাবে, এই যে দি কোর্টিয়ার দেন ওয়েলকাম হিম ওয়ার্মলি অ্যান্ড সার্ভ হিম ডেলিশিয়াস ফুড, এবং তাকে হচ্ছে খুব দামি দামি খাবার দিছে। এফ, তারপর কি আছে, তারপর হচ্ছে ইনস্টেড অফ ইটিং, খাওয়ার পরিবর্তে সাদি স্টার্টেড টু পুট দ্য ফুড ইনটু হিজ পকেটস সেইং দ্যাট হিজ ড্রেস ডিজার্ভ ইট। হ্যাঁ, তার পোশাক হচ্ছে এই খাবারগুলি প্রাপ্য। ওকে, দেন যেটা বাকি আছে আমি দেখতেই পাচ্ছি না কোনটা বাকি, আসলে আমি কি করি এখন বলো তো, কোনটা বাকি আছে পাচ্ছি না, কিন্তু আমি আসলেই পাচ্ছি না। ওকে, আমি পাচ্ছি না। আচ্ছা, এই যে কোর্টিয়ার রিয়েলাইজড হিজ মিস্টেক, তার ভুল বুঝতে পারছে এবং তার কাছে কি ক্ষমা চাইছে। তো আলটিমেটলি একটা শিক্ষণীয় গল্প এটা। হ্যাঁ, ব্যাপারটা মজার আর কি স্টোরিটা। আমি জানি না খুব একটা ওই তোমরা যেভাবে পড়ছো মুখরোচকভাবে সেভাবে বলতে পারলাম কিনা, বাট ব্যাপারটা এরকমই ছিল যে একবার হচ্ছে দাওয়াত পাইছিল শেখ সাদী, তো তখন হচ্ছে সাধারণ একটা ড্রেস পরে গেছে, তখন তাকে সেভাবে সম্মান করা হয় নাই। তারপর সে পরবর্তীতে আবার হচ্ছে একবার গর্জিয়াস ড্রেস পরে হচ্ছে ওই রাজার হচ্ছে কোর্টে গেছে। দেন হচ্ছে তখন তাকে একেবারে সেইভাবে আপ্যায়ন করা হয়েছে যে একজন কবি আসছে, পার্সিয়ান বিখ্যাত কবি, হ্যাঁ, শেখ সাদী। তখন সে করছে কি না খেয়ে সে খাবার দাবার পকেটে ভরা শুরু করছে, এবং এটা দেখে অবাক হয়ে গেছে যে কী করছেন আপনি স্যার। পরে বলছে মাই মাই ড্রেস ডিজার্ভস দিস ফুড, যখন আমি হচ্ছে নর্মাল ড্রেস পরে আসছিলাম তখন আমাকে সেইভাবে সম্ভাষণ করা হয়নি, এখন খুব ভালো, তো এটা খুব স্বাভাবিক, আমার ড্রেসই খাবার ডিজার্ভ করে। তো দেন হচ্ছে তারা তাদের ভুল বুঝতে পারছে এবং তার কাছে ক্ষমা চাইছে, এই ছিল ব্যাপারটা। আচ্ছা, বরিশাল বোর্ড 2025 এবং হচ্ছে সিলেট বোর্ড 2025, এটা হচ্ছে হাতেম তাইর একটা গল্প। আচ্ছা, শব্দ করে দিতে গেলে আমার জান শেষ হয়ে যাবে। হ্যাঁ, তবে এটা কমন আছে। ওকে, যাই হোক, 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, আমি তাও একটু দ্রুত করছি এটা, কেমন? লং লং এগো দেয়ার লিভড এ ভেরি কাইন্ড এন্ড জেনারাস ম্যান, একজন জেনারাস হচ্ছে আতিথেয়পূর্ণ মানুষ, যে থেকে
অতিথিপরায়ণ বা সদয়। আচ্ছা, এইচ। আচ্ছা, লং লং অ্যাগো দেয়ার লিভড এ ভেরি কাইন্ড অ্যান্ড এ জেনারাস ম্যান। একজন সদয় মানুষ ছিলেন, যিনি খুব ভালো মনের অধিকারী আর কি। ইন ইয়েমেন, দি নেম অফ দ্যাট ম্যান ওয়াজ হাতেম তাই। ওনার পরিচয়ে আসছে এখন। তার নাম ছিল, আচ্ছা গল্পটা হচ্ছে এরকম, ইয়ামানে একজন লোক ছিলেন, সদয় লোক ছিলেন, তার নাম ছিল হাতেম তাই। তো সে অনেক বেশি ধনী ছিল না, কিন্তু অতিথিপরায়ণ ছিল। তো সেইখানে একজন রাজাও থাকতো, তারও খুব সুখ্যাতি ছিল। সেও মানুষকে হচ্ছে সেবা টিয়া করাইতো, কি বলে, খাওয়াইতো টাওয়াইতো প্রচুর। তো তারও খুব খ্যাতি ছিল। তো একদিন সে হচ্ছে একটা ডিনারের আয়োজন করছে। তো সেইখানে খেয়ে দিয়ে লোকজন, পাবলিক খাইতে পারলে তো খুবই স্বাভাবিক ব্যাপার না, খুব সুনাম করতেছিল। কিন্তু সমস্যাটা হচ্ছে আরেক জায়গায়, খাওয়ার পরে পাশাপাশি ওনারও সুনাম করছিল। কার? হাতেম তাই। তো তখন এই হাতেম তাইটাকে এই কথা শুনে রাজা হচ্ছে রেগে গেছে। তখন বলছে, যাও একে খুঁজে নিয়ে বের করে আসো, এবং না জীবিত অথবা মৃত তার গলা কেটে নিয়ে আসো। তো সেনাপতি যথারীতি গেল। এই কথা শুনে রাজা রাজা খুব ঈর্ষান্বিত ছিল আর কি, ব্যাপারটা হচ্ছে এরকম। তো যাওয়ার পরে হচ্ছে সেনাপতি হাতেম কাইয়ের কাছে যায়, বলতেছে যে হাতেম তাইকে। পরে বলছে, আপনি আসছেন কোথা থেকে? ইয়ামেন থেকে আসছি, আমি অনেক দূর থেকে আসছি। তো বলছে, আসেন আগে রেস্ট নেন, খাওয়া দাওয়া করেন, দেন হচ্ছে আপনি হাতেম তাইকে খুঁজে বের করে দিচ্ছি আমি। তো গেছে, যাওয়ার পরে হচ্ছে খাওয়া দাওয়া করাইছে, ফ্রেশ রেস্ট টেস্ট নেওয়া হয়েছে। তারপরে বলতেছে যে আমি হাতেম তাই। উনি একদম এইভাবে হচ্ছে মাথা পেতে দিছে যে নেন আমার গলা নিয়ে যান। তখন হচ্ছে যে আসছে রাজার পক্ষ থেকে, সে হচ্ছে হাত থেকে তার তলোয়ার জাস্ট পড়ে গেছে। এত ভালো মানুষ কিভাবে মারবে, কিভাবে ভাই? এটা সম্ভব না তো, এত জেনারেস একটা মানুষ, তাই না? তো তখন হচ্ছে সে খালি হাতে ফিরে গেছে এবং রাজাকে যথারীতি বলছে। তখন রাজাও তার ভুল বুঝতে পারছে যে না, এটা আসলে আমি শুধু শুধু ওনার ওপর কেন আমি রেগেছিলাম বা কেন আমি জেলাসি ছিলাম, এই ব্যাপারটা উনি বুঝতে পারছিল। ওকে, সি, দ্য নেম অফ দ্যাট ম্যান ওয়াজ হাতেম তাই। ফাইন। হি ওয়াজ নট রিচ বাট ভেরি হসপিটেবল। এফ, সে খুব বেশি ধনী ছিল না, কিন্তু খুবই অতিথিপরায়ণ ছিল। তো ওয়ান ডে দি কিং গেভ এ ডিনার। একদিন হচ্ছে একটা ভোজের আয়োজন করছে। দেন হচ্ছে দি কিং প্রেইজড দ্য কিং, দি গেস্ট প্রেইজড দ্য কিং। ডেফিনেটলি খাইয়া তো একটু প্রশংসা করতেই হয়, এটা বরাবরই। 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। খুব ইয়া করছে আর কি, খুব প্রশংসা করছে। এই প্রেইজ মানে হচ্ছে প্রশংসা করা, প্রশংসা করা। ফাইন। তো প্রশংসা শুনলে সবারই ভালো লাগে। সো দ্য কিং ফেল্ট হ্যাপি অ্যান্ড প্রাউড। খুব কি হয়েছে, খুবই হচ্ছে কি খুশি এবং গর্বিত অনুভব করছে। বাট দি গেস্ট প্রেইজড হাতেম তাই অলসো। কার? হাতেম তাইরও প্রশংসা করছে। ইভেন তারা হচ্ছে তার প্রশংসা রাজার চেয়ে বেশি করছে। এই হচ্ছে, এইটুকু হচ্ছে তোমাদের এইখানে দেওয়া আছে, কিন্তু আমি তো একেবারে পুরো ইয়ামানের কাহিনী বলে দিছি, ঠিক না? এই হচ্ছে ব্যাপার কাহিনীটার। তো তোমরা হচ্ছে বরিশাল বোর্ড 2025, ঠিক আছে, কত পর্যন্ত? সিলেট বোর্ড 2025, দেন হচ্ছে আমরা এখন করব ঢাকা বোর্ড 2024, কেমন? আচ্ছা, আমরা এখন করব হচ্ছে কুমিল্লা বোর্ড 2015 এবং ঢাকা বোর্ড 2024। এটা অনেক কমন, অনেক বেশি কমন, এটা নিয়ে অনেক গল্পও আছে। আই থিঙ্ক আমি যদি এখন গল্পটা নাও বলি, ওই যে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ, বা সুসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু, এইটা 1 2 3 4 5 6 7 8। ওকে, আমি জাস্ট 1 2 3 4 5 6 7 8 এটার গল্প না বললেও হচ্ছে ওই যে দুই বন্ধু হচ্ছে জঙ্গলের মাঝখান দিয়ে আসছিল, হাই হাই আইটা যাচ্ছিল,
তারা তাদের মনের কথা একজন আরেকজনকে বলছিল, হ্যাঁ। তারপর হচ্ছে হুট করে একটা ভালুক আসছে, ভালুক আইসা হচ্ছে এক বন্ধু হচ্ছে গাছে উঠে গেছে, আরেক বন্ধুকে রাই খায়, আরেক বন্ধু কি করে বুঝতেছিল না, পরে হচ্ছে মরার মতো পড়ে রয়েছে। দেন হচ্ছে একটু তাড়াতাড়ি বলছি না, এটা তো কমন বলেই তাড়াতাড়ি বলে যাচ্ছি, ঠিক আছে। তারপর হচ্ছে যখন ভালুকটা চলে গেছে, তারা না একটু শুষে মুষে নাক মুখ গ্রান নিয়ে তখন মনে হয়েছে যে মৃত, আর মৃত মানুষকে তো ভালুক ধরে না। তারপর হচ্ছে যখন চলে গেছে তখন হচ্ছে দ্বিতীয় বন্ধুটা আসছে, বলছে যে ভালুকটা কি বলছে, বলছে যে দুঃসময়ে যে বন্ধু ত্যাগ করে তার বন্ধুকে, তাকে ত্যাগ করাই ভালো কাজ। হ্যাঁ, যারা অসময়ে ত্যাগ করে, খারাপ সময়ে মানুষকে ত্যাগ করে, ফাইন। তাহলে হচ্ছে আমি জাস্ট শেষ করে যাই, হ্যাঁ। Once upon a time, there are two friends are passing through a forest. D. ওকে, একদা একটা সময় ছিল, দুই বন্ধু হচ্ছে অতিক্রম করছিল আর কি। They are talking about their love for each other. একে অপরের ভালোবাসা, মানে কে কোনটা ভালোবাসে, কি ভালোবাসে, এগুলি নিয়ে আলাপ আলোচনা করছিল। সাডেনলি দে কেম অ্যাক্রস এ বিয়ার, তার একটা ভালুকের সামনে আসলো, ভালুকের সামনে আসলো। তারপরে হচ্ছে দি ফার্স্ট ফ্রম ক্লাইম্ব আপ এ ট্রি বাট দি লেটার কুডন্ট ক্লাইম্ব। প্রথম বন্ধুটা, এটা অলরেডি আমি গল্পের মধ্যেই বলে দিছি যে প্রথম বন্ধু হচ্ছে গাছে উঠে গেছে, দ্বিতীয় বন্ধু পারে না। তারপর হচ্ছে ফাইন্ডিং নো আদার, দি লেটার ওয়ান লে ডাউন, শুয়ে পড়লো, হ্যাঁ, শুয়ে পড়লো, এফ। ওকে, শুয়ে পড়লো এবং হচ্ছে একটা মরার ভান করলো, হ্যাঁ, যে ভান করা, একটা মরার ভান করলো। তারপর হচ্ছে যেটা মরা ভান করছে তার হচ্ছে কি শুষে নিছে, শুকছে, তার কি শুকছে, কান, নাক এবং হচ্ছে মুখমণ্ডল। ওকে, হি থট, বিয়ারটা ভাবছে যে এটা মরা চোরা দূর। তারপরে হচ্ছে সে চলে গেছে আর কি, যে এই হচ্ছে ঘটনা, আর এমন কিছুই না, একেবারে ইজি একটা ব্যাপার ছিল। তারপর হচ্ছে ময়মনসিংহ 2024, এটা একটা সুন্দর গল্প, একটা উদ্দীপনার গল্প, একটা কামব্যাকের গল্প, মোটামুটি বেশি না, 1 2 3 4 5 6 7 8, মানে এইটা হচ্ছে ব্যক্তি জীবন সম্পর্কিত গল্প না, এইটা আমি বলতেছি, আর কিছুই না। 2 3 4 5 6 7 8, ওই শামীম নামে একজন বিখ্যাত লোক, বা বেলাল নামে একজন লোক, বিখ্যাত না, অন অ্যান অ্যাভারেজ লোক, সে হচ্ছে কি আছে এখানে, শামীম ওয়াজ এন আনএমপ্লয়েড ইউথ, বেকার একজন যুবক, অফ এন ইম্পোভারিশড ফ্যামিলি, একজন অনুন্নত একটা ফ্যামিলি থেকে। এটা কোনো ট্রেডিশনাল স্টোরি না আর কি। স্টোরি তো বিভিন্ন দুই টাইপের প্রধানত থাকে, একটা হচ্ছে ট্রেডিশনাল আর একটা হচ্ছে নন ট্রেডিশনাল। ট্রেডিশনাল হচ্ছে ওই যে যেগুলির আমি গল্প পাই, হ্যাঁ, প্রথমে 4 প্রকার বলা হয়েছে, সেটার প্রথমটা হচ্ছে ট্রেডিশনাল, যেগুলি সাধারণত গল্পতে থাকে, ট্রেডিশনাল আকারে থাকে। আর একটা হচ্ছে নন ট্রেডিশনাল, যেগুলি সাধারণত কোনো গল্প না, আমাদের সিকোয়েন্স জাস্ট হাফাজের সিকোয়েন্স মিলাইতে হয়। এই যে এটা হচ্ছে সেরকম একটা গল্প। তো সে ছিল একজন মানুষ, যে হচ্ছে একটা অনুন্নত ফ্যামিলি থেকে উঠে আসছে, এবং তাকে যেটা করছে, দারিদ্রতা তাকে বাধ্য করছে, যে ফোর্স, বাধ্য করা, হ্যাঁ, দারিদ্রতা তাকে বাধ্য করছে কি, কাজ খোঁজার জন্য, ঠিক আছে, কাজ খোঁজার জন্য দারিদ্রতা তাকে বাধ্য করছে। তারপর হচ্ছে সে একটা কি করছে, যেহেতু কাজ খুঁজতে বাধ্য করছে, সে হচ্ছে একটা কি করছে, ট্রেনিং করছে, কিসের থেকে, ফ্রম ভেজিটেবল কাল্টিভেশন, শাকসবজি চাষাবাদের উপর একটা ট্রেনিং করছে। তারপর হচ্ছে সে হচ্ছে কতটুকু জমি, এক টুকরা জমি, একটা জমি লিজ নিছে, এই হচ্ছে ব্যাপার, একটা জমি লিজ নিছে। আহ তো সে ওই জমিতে হচ্ছে তার এই যে ট্রেনিং যে করছে, সে হচ্ছে তার এই উন্নত জ্ঞান প্রয়োগ করছে কাল্টিভেটিং ভেজিটেবল, শাকসবজি চাষাবাদের ক্ষেত্রে, এই হচ্ছে ব্যাপার।
তারপর হচ্ছে হি হ্যাজ বিন রেইজিং হাইব্রিড কাউ, সে হচ্ছে কি লালন পালন করছে, শঙ্কর জাতের গরু, এবং হচ্ছে কিসের জন্য, দুধের জন্য, অ্যাজ ওয়েল এস টু প্রোডিউস মিল্ক, এবং সার উৎপাদনের জন্য। ওকে, সার উৎপাদনের জন্য হচ্ছে ডি। তাহলে বাকি থাকে কোনটা কোনটা, একটা আরেকটা হচ্ছে কি, আচ্ছা এই যে ইয়া করছে, তার ফলে হচ্ছে ফলে এই যে কি করছে সে, এছাড়াও যেটা যেটা করছে সেটা হচ্ছে যে কি শঙ্কর জাতের গরু পালন করছে দুধ উৎপাদনের জন্য, এবং কি করার জন্য, সার উৎপাদনের জন্য, যে গোবর থেকে তো ইয়া হয় তাই না, এই হচ্ছে ব্যাপার। তো অ্যাজ এ রেজাল্ট তার ভাগ্য, লট হচ্ছে কি ভাগ্য, হ্যাঁ, তার ভাগ্য হ্যাজ বিন চেঞ্জ রেডিক্যালি, খুব দ্রুত সময়ে তার ভাগ্য পরিবর্তন হয়ে যায়। এবং লাস্ট অফ অল হচ্ছে সে এখন একজন সুখী মানুষ এবং সেলফ সাফিসিয়েন্ট, আত্ম উদ্যমী, আত্মপ্রত্যয়ী মানুষ, এক কথায়। জি, কোনো ট্রেডিশনাল গল্প না এটা, এই হচ্ছে মূল কথা আমার। আচ্ছা, এটা হচ্ছে একদা এক রাজা ছিল, খুব ডম হয়ে গেছিল। ডম বোঝো, আমাদের এলাকায় একটা ছেলেকে আমরা একটু ভালো স্বাস্থ্য বলে এই ডম, যাই হোক ডম বললে আবার খুব রেগে যায় সে। তো ডম প্রকৃতির হয়ে গেছিল রাজা, গুলুমুলু বলবো না, ডমই বলা চলে এদেরকে। তো সে কোনো কঠোর পরিশ্রম করতো না, সে ইয়া হবে না, বলদ হবে না, তো তুমি হবা। তো সে ডাক্তারের কাছে গেছে সাজেস্ট নিতে যে কি করা উচিত। তো ডাক্তার হচ্ছে তাকে কোনো প্রকার মেডিসিন প্রেসক্রাইব করে না, তাকে যেটা বলছিল সেটা হচ্ছে যে এই যে হি অ্যাডভাইসড দ্য কিং টু টু মুভ হেভি ক্লাব। ক্লাব শব্দের অর্থটা আমার এই মুহূর্তে মনে নাই। ক্লান্ত না হওয়া পর্যন্ত উপর দিকে মুগুর ঘুরানোর উপদেশ দিলেন। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে এক ধরনের ব্যায়ামের কথা বলা হচ্ছে। ক্লাব মানে অনেক কিছু ঝামেলা আছে এখানে, ভারী একটা যে ডাম্বেল টাম্বেল জাতীয় কিছু নিয়া যে ব্যায়াম করার আর কি উপদেশ দিচ্ছেন, এই কথাটা বলা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত সে ক্লান্ত না হয়। তো এইভাবে কিছুদিন করার পর সে আলটিমেটলি স্লিম হয়ে গেছে, এই হচ্ছে কথাটা। এমন কোনো জটিল বা পেঁচানো গল্প না, বাট কমন। 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, খুব দ্রুত, এটা এটা আসলেই কঠিন না। প্রথম হচ্ছে ওয়ান্স দেয়ার ওয়াজ অ্যান আইডল কিং, এফ। তারপর হচ্ছে সি, হি ডিড নট আন্ডারগো ফিজিক্যাল লেবার, সে কোনো ভারী কাজই করতো না। তারপরে হচ্ছে হি বিকাম বাল্কি অ্যান্ড কুডেন্ট মুভ অর ডু এনিথিং, সে কিছুই করতে পারতো না, হ্যাঁ। তারপরে হচ্ছে তার জন্য কি করছে সে, একদিন একদিন ডাক্তার ডাকছে। ডাক্তার তো আর কম না, তো ডাক্তারটা ছিল খুবই জ্ঞানী একজন মানুষ, এক্স্যাক্টলি খুবই জ্ঞানী ছিল। তো সে কি করছে, হি ডিডন্ট প্রেসক্রাইব এনি মেডিসিন, সে কোনো প্রকার মেডিসিন প্রেসক্রাইব করে নাই। তো তারপর হচ্ছে বি, সে যেটা করছে ওই যে একটা মুগুর নিয়ে ঘুরাইতে যতক্ষণ পর্যন্ত না ক্লান্ত না হয়। তারপরে হচ্ছে এ, দি কিং ফলোড দ্য অ্যাডভাইস, এই অ্যাডভাইস ফলো করছে এবং আলটিমেটলি কি সে কিউর হয়ে গেছে, একেবারে নিরাময় হয়ে গেছে, কোনো প্রকার ঝামেলা ছাড়া, কোনো প্রকার চিকিৎসা ছাড়া। এক কথায় ডাক্তারের চালাকি ছিল এটা, এক কথায়, জাস্ট দ্যাটস অল। আহ, এইটা আর হচ্ছে ওই যে শামিম যে করলাম, দুইটা এক সেম কেস। তাও আমি দেখি প্রথমটা কোনটা হয়। প্রথমটা হচ্ছে জি, ওকে জি, খালি বেলালের জায়গায় শামিম ছিল, আর কিচ্ছু না, আর কিচ্ছু না একেবারে। তারপর হচ্ছে ডি,
দারিদ্রতা তাকে হচ্ছে বাধ্য করছে কাজ করতে। তো তারপর কি আছে, দারিদ্রতা তাকে বাধ্য করছে হচ্ছে কি কাজ করতে। তারপর হচ্ছে সে হচ্ছে ট্রেনিং করছে এনএইচসি থেকে, এনএইচসি এর মিনিংটা মনে পড়ছে না, অ্যান্ড রিসিভ ট্রেনিং ইন ভেজিটেবল কাল্টিভেশন, সে হচ্ছে শাকসবজি চাষাবাদের উপর ট্রেনিং নিয়েছে। তারপর হচ্ছে এইচ, এইচ কি, হি অ্যাপ্লাইড হিজ নিউ approved knowledge for cultivating vegetable। তারপর হচ্ছে he applied his new and improved knowledge for cultivating vegetable সি কি দিছি, জি কি, আচ্ছা প্রথম হচ্ছে জি, Palalo's an unemployed youth and impoverished from an impoverished family। তারপর হচ্ছে ডি, poverty forced him to look for work। তারপর হচ্ছে ই, then he joined the training program of NIC, received training in vegetable cultivation, he got a lease of land in his village। এরপরে এইজ দিলাম কেন, এরপরে হচ্ছে, এরপরে হচ্ছে সি, এটা দুইভাবেই করা যায় ওইটাতেও, হ্যাঁ। তারপরে হচ্ছে কোনটা করছিলাম, he applied his new and improved knowledge for cultivating vegetable, H। তারপরে হচ্ছে F, to produce manner, অর্থ অলরেডি বলা হয়েছে, হচ্ছে ব্যালান্স চেঞ্জ রেডিক্যালি এ, এবং বাকি আছে হচ্ছে বি, শেষ। এই হচ্ছে ব্যাপার, একটু চেঞ্জ, ওইটা একটা দুইটা চেঞ্জ করা যায়, এইটাতে দুইভাবে হয় আর কি, এই জন্যে ও সবটাতে ভাইব না। এইটাও আমি অলরেডি করে ফেলছি। এখানে একটা এক্সট্রা তথ্য দিছে যে নেপোলিয়ন দি কিং অফ ফ্রান্স, নেপোলিয়ন দি কিং অফ ফ্রান্স কুমিল্লা বোর্ড 2020, এটা করছি যেহেতু আর করতেছি না আপাতত। কুমিল্লা বোর্ড 24, চট্টগ্রাম বোর্ড 20, একেবারে সরাসরি সাল নির্ভর একটা ব্যাপার। এটা খুব সম্ভবত জীবনানন্দ দাস, একেবারে সাল নির্ভর, তোমরা একটু করে নিবা কাইন্ডলি। এটা হচ্ছে ওই যে একটা মুচি ছিল, এবং হচ্ছে ওনার কি ছিল যেন, সারাদিন কাজ করতো, মনের আনন্দে কাজ করতো, হ্যাঁ। তো একটা ব্যাংকার হচ্ছে সেটা দেখে ঈর্ষান্বিত হয়ে গেছিল যে কয় টাকা ইনকাম করে তো মনের আনন্দে গান করো। বলছে এখন যদি তোমার স্ত্রী অসুস্থ হয়ে, তুমি অসুস্থ হয়ে যায় কে দেখবে? হ্যাঁ কথা তো ঠিকই। তখন হচ্ছে সে তাকে কিছু টাকা দিছে এবং টাকা রাখছে, সে টাকা পেয়ে এখন টাকা দিয়ে করবেটা কি, সে কোনো কিছু ভেবে পাচ্ছিল না। পরে তার রান্নাঘরে হচ্ছে সে একটা গর্ত করে টাকা রাখছে, টাকা রাখছে ঠিক আছে, সে তো আর ক্ষান্ত হয় না। সে কি করে এখন, কিভাবে জীবন কাটায়, সে সারা রাত পাহারা দেয় সে টাকাকে। আলটিমেটলি তার সুখ চলে গেছে, পরে সে বুঝতে পারছে, টাকা ফেরত দিয়ে আবার সে সুখ খুঁজে পাইছে। তোমরা একটু করে নিবা কাইন্ডলি, গল্পগুলি মজার, মন চায় সবগুলি করাই দিতে। এই যে এটা তো খুবই কমন, এটা কোনো না কোনো বোর্ডে আসবেই। অ্যান্ড্রোক্লিসের যে ব্যাপারটা, এটা কি ঘটনা ছিল, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ ইয়াং ম্যান নেমড অ্যান্ড্রোক্লিস। এই যে এক যদি বলি, হ্যাঁ, অ্যান্ড্রোক্লিস, হি ওয়াজ কট বাই এ স্লেভ মার্চেন্ট হু সোল্ড হিম টু এ রিচ ম্যান ইন অ্যানাদার কান্ট্রি। তাহলে এটা হচ্ছে দুই, সে হচ্ছে একটা
কার কাছে ধরা পড়ছে? একজন দাস ব্যবসায়ীর হাতে। দাস ব্যবসায়ী, স্লেভ মার্চেন্ট, হু সোল্ড হিম টু রিচ ম্যান ইন অ্যানাদার কান্ট্রি। অন্য একটা দেশের ধনী লোকের কাছে বিক্রি করে দিছে। কিন্তু তার মাস্টার যার কাছে বিক্রি করছে সে ছিল খুবই খারাপ এবং তার উপর কঠোর নির্যাতন করত। তো হচ্ছে একদিন সে নির্যাতন সইতে না পেরে তার বাসা ছেড়ে গেছে। তোমরা কিন্তু করে নিও, আমি জাস্ট এটা কমন বলে একটু জাস্ট দেখাই দিচ্ছি। তো যাই হোক, একটা গুহায় আশ্রয় নিছে। তারপর হচ্ছে ইন দ্য ইভিনিং এ লায়ন এন্টার্ড দি কেভ, গুহায় প্রবেশ করছে। 4-এর পরে এটা হচ্ছে 5। গুহায় প্রবেশ করছে। দি লায়ন সেম উন্ডেড অ্যাজ হি ওয়াজ গ্রোনিং, বুঝতে পারছিল যেহেতু কি লায়নটা মনে হচ্ছিল যে কাতরাচ্ছে, সে কিন্তু ভয় পেয়ে গেছে, কিন্তু তৎক্ষণাৎ সে বুঝতে পারছিল এটা কাতরাচ্ছে ব্যথায়। হুম হি কেম নিয়ার অ্যান্ড্রোক্লিস অ্যান্ড লিফটেড হিজ প। 7, সে অ্যান্ড্রোক্লিসের কাছে আসলো এবং তার থাবাটা হচ্ছে একেবারে পেতে দিছে অ্যান্ড্রোক্লিসের হাতে। হ্যাঁ, তো হি টুক দি লায়ন্স প, সে তার থাবাটা হাতে নিছে এবং একটা বড় কাঁটা বের করে দিছে সেইখান থেকে। দি লায়নাস রিলিভড অফ হিজ পেইন, দেন হচ্ছে তার সে ইয়া থেকে মুক্তি পাইছে। দেখছো কত মজা, সত্যি অনেক মজার অ্যান্সারগুলি, কিন্তু শব্দ করে দেওয়া সম্ভব হচ্ছে না। আমরা হচ্ছে একটা করব, এটা হচ্ছে জন কিটসের, জাস্ট শাল দিয়া করে ফেলবা ঘটনা, একটার পর একটার পর একটার পর একটা। এই যে এখানে অ্যান্সার দেওয়া আছে, কোনো প্রবলেম নেই আশা করি। আমরা দেখি, আচ্ছা এমন করে দেখি তো, অনেক দিছে, আমি অনেক দিছি, এই কটা করে ফেললে তোমাদের জন্য এনাফ। আচ্ছা, এইটা একটা বিখ্যাত ঘটনা। এটা একটা বিখ্যাত ঘটনা। ওয়ান, টু, থ্রি, 4, 5, 6, 7, 8। কিভাবে অ্যান্সার করবে সেটা আমি অলরেডি তোমাদেরকে বলে দিছি। এইটা নিয়ে আবার বইল না স্যার এইখানে করছে তাহলে আমরাও করে দিই, না এমন কিচ্ছু না, একটু মাথায় রাখবা এমন কিচ্ছু না। সো বি কেয়ারফুল, ওকে। এটা হচ্ছে একটা বিখ্যাত কবিতা, দি রাইম অফ দি অ্যানশিয়েন্ট ম্যারিনার। এটা লিখছে হচ্ছে এস.টি. কলরিজ। অ্যারাউন্ড 600 লাইন, 600 লাইনের একটা কবিতা, দি রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার। এক নাবিক দল হচ্ছে সমুদ্র যাত্রায় গিয়েছিল, সেইখানে যে একটা তিক্ত অভিজ্ঞতার শিকার, যত সব ভৌতিক কাহিনীর শিকার, আলটিমেটলি নিজের রক্ত নিজে খায়, এরকম একটা ঘটনা, একেবারে শরীর কাটা দেওয়ার মতো একটা ব্যাপার ছিল এখানে। আহ, সব একটা অ্যালবাট্রস পাখি দেখছিল, যেটা হচ্ছে কি বলে শান্তির প্রতীক, শান্তির দূত। সেটা যখন বইছিল জাহাজে, যখন চড়ছিল নাবিকরা, তখন হচ্ছে ওটা তাদের আশেপাশে ঘোরাঘুরি করছিল, তখন ওইটাকে মানে খারাপ কিছু মনে করে ওইটাকে শ্যুট করে মেরে ফেলছে, যেটা একেবারে অনুচিত কাজ ছিল প্রকৃতিগতভাবে। তখন হচ্ছে সবাই বাহবা দিচ্ছিল বৃদ্ধ মেরিনারকে, যে প্রধান ছিল, হ্যাঁ, বাকি ক্রুরা, না ঠিক আছে তুমি মেরে ফেলছো। আলটিমেটলি ওর চোখের সামনে একটু পরে আবহাওয়া খারাপ হইতে থাকে, একটা মানে হচ্ছে স্কেচের মতো হয়ে যায় ইয়াটা, কি বলে এটাকে, জাহাজটা কোনো নড়ে না চড়ে না, কিচ্ছু হয় না, এবং পানি পিপাসা, প্রচণ্ড পানি খেতে পারছে না। বৃদ্ধ নাবিকের সামনে 200 ক্রু মারা গেছে, বাট সে কিছু করতে পারতেছে না। আলটিমেটলি সে একা জীবিত, জীবিত থেকেও অনেকটা মৃত, আবার মৃত থেকে জীবিত, বাকি 200 মরে গেছে।
সে এখন নিজে যে পানি খাবে সেই পানিটা পাচ্ছে না, অথচ চারদিকে পানি সমুদ্রের, কিন্তু খাইতে পারছে না। সে কিছু করতে পারছে না, এদিকে বৃষ্টি নাই, খরায় সে মরে যাচ্ছে, এমন একটা অবস্থা। তো আলটিমেটলি যখন সে 7 দিন পর এটা নিয়ে চিন্তা করতে পারতেছে যে না, সব কিছুই মূল্যবান, বড় হোক ছোট হোক, তখন সে একটা ওয়াটার স্নেক দেখতে পাচ্ছে, বুঝছো? তখন হচ্ছে সে মানে ঈশ্বরের শরণাপন্ন হতে পারতেছে, যে অল দি থিংস বোথ গ্রেট অ্যান্ড স্মল, হি প্রেড বেস্ট হু লাভড বেস্ট, অল দিস থিংস বোথ গ্রেট অ্যান্ড স্মল, এরকম ব্যাপারটা আছে যে সব কিছুই প্রয়োজনীয়, অন্যায়ভাবে কিছুই করা যাবে না, এরকম একটা ব্যাপার। আর হিন্দু ধর্ম মতে বলে, বহুরূপে সম্মুখে ছাড়ি কোথায় খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিছে ঈশ্বর। আলটিমেটলি সব কিছুরই মূল্য আছে, এরকম একটা ব্যাপার। তো এই কবিতার মাধ্যমে সেটা বোঝাই দিয়েছিল স্যামুয়েল টেইলর কলারিজ, বিখ্যাত একটা কবিতা ইংরেজি সাহিত্যের, পারলে অন্তত সামারিটা তোমরা জেনে নিবা। তো সেইটারই একটা ঘটনা, ওই বৃদ্ধ হচ্ছে সমুদ্র অভিযান থেকে চলে আসছে, ঘুরে আসছে, ঘুরে আসার পরে এক বিয়ের অনুষ্ঠানে গেছে। তো বিয়ের অনুষ্ঠানে গিয়ে উনি একেবারে কি আহ সেই কাহিনী শুরু করবে। অলরেডি বিবাহের যে অনুষ্ঠান সেটা শেষ হয়ে গেছে এবং সবাই হচ্ছে খেতে যাচ্ছে। ব্যাপারটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো, সবাই হচ্ছে খেতে যাচ্ছে। তো এই মুহূর্তে এমন একটা সময়, ওই বৃদ্ধ যে নাবিকটা সে হচ্ছে চার্চের বাইরে একটা পাথরের উপর বসা। তো তার চোখে মুখে ছিল এক ধরনের অদ্ভুত চাহনি, হ্যাঁ, অদ্ভুত রকমের একটা চাহনি ছিল। তো তারপরে হচ্ছে যেটা সে দেখছিল যে লোকজন তাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে, খাইতে যাচ্ছে আর কি। ব্যাপারটা হচ্ছে এরকম যে খাইতে যাচ্ছে এক্স্যাক্টলি। তো সাডেনলি হি স্টপড ওয়ান অফ দ্য গেস্ট, গেস্টদের মধ্যে একজনকে সে থামাই দিছে, ঠিক আছে? তো সেইটা বলে শুরু করছে যে দেয়ার ওয়াজ এ শিপ দ্য ওল্ড সেলার বিগান। আমি কবিতাটা পড়েছি, তা আমি বুঝতেছি আসলে কেমন লাগতেছে ব্যাপারটা, তোমরা বুঝবা না। হরর একটা কাহিনী, কবিতাটা যদি পড়তে পারো জানতে পারবা। মানে এই জন্য ইংরেজি সাহিত্যে না পড়লে আসলে তুমি এই স্বাদ বুঝবা না, এই মজা বুঝবা না। আমি তো এক্সপ্রেস করতে পারছি না, তুমি যদি কবিতাটা ঠিকঠাক মতো বোঝো। ও মাই গডনেস, কি পড়লাম! হ্যাঁ, there was a ship, the old sailor began. He spoke so strangely that the guest stood still and listened to the story. একেবারে অতিথিরা থেমে গেছে, সে এমন অদ্ভুতভাবে বলছে। কাহিনীটা কি অদ্ভুতভাবে যে বলবে না, অদ্ভুতভাবে বললে কোনো বাক্যই সেটা সম্পূর্ণ করতে পারবে না, এমন ধরনের এক হরর কাহিনী হয়েছে। সে জীবিত থেকেও মৃত, নিজের মাংস নিজে খাচ্ছে, এরকম ব্যাপার। অ্যান্ড লিসেন টু দ্য, আবার বেঁচে উঠছে ক্রুরা, কেমন কাহিনী! অ্যান্ড লিসেন টু দ্য স্টোরি, এবং তারা হচ্ছে কি স্টোরি শোনা শুরু করছে। এবং সে এই বলছে যে দি ওল্ড ম্যান টোল্ড হিম অ্যাবাউট হিজ লাস্ট জার্নি। আসলে এটা ছিল তার যে লাস্ট জার্নি ছিল সমুদ্র অভিযানে, সেই ঘটনাটা। আমরা একেবারে শেষ মুহূর্তে চলে আসছি, একেবারে শেষ মুহূর্তে চলে আসছি। তো আই থিঙ্ক এই পর্যন্ত সবাই ক্লাসটা বুঝতে পেরেছ, আই থিঙ্ক যথেষ্ট এনজয় করেছো ক্লাসটা। অবশ্যই তোমরা রিভিউ দিবা, খারাপ লাগলেও বলবা যে স্যার আমাদের ভালো লাগে না আপনার ক্লাস, বুঝি না, ঠিক আছে? বলতে হবে, জানতে হবে, অনেক কিছু শিখি। তোমাদের রিভিউ দেখে মাঝে মধ্যে এত আবেগ আপ্লুত হয়ে যায়, মনে হয় আমি অনেক কিছু শিখছি, অনেক কিছু। এত সুন্দর নোট আমি কি পড়িয়েছি, এত সুন্দর করে আমি পড়াতে পারি, মাঝে মধ্যে মনে হয়। একটু জানাবা কেমন? আমি এখন ঘটনার সিকোয়েন্সটা মিলাই দিচ্ছি জাস্ট। প্রথম হচ্ছে বি, দি ম্যারেজ সেরিমনি ওয়াজ ওভার অ্যান্ড দি গেস্ট ওয়ার অলোয়িং গোয়িং টু দ্য ফিস্ট। ভোজে যাচ্ছে, বাট হচ্ছে এরকম। তারপর
দি ওল্ড সেলর সেট অন স্টোন, একটা পাথরের উপর বসছে আউটসাইড দি চার্চ, চার্চের বাইরে। হি হ্যাড স্ট্রেঞ্জ ম্যাড লুক, পাগলের মতো একটা অদ্ভুত চাহনি ছিল তার মধ্যে। হি স পিপল ওয়াকিং পাস্ট হিম, সে দেখলো কি তাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। খুব ইম্পর্ট্যান্ট, এটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে খুব ইম্পর্ট্যান্টও, এবং গতানুগতিক ঘটনার মতো না, এটা হচ্ছে আর একটা বড় ব্যাপার। Suddenly he stopped one of the guests, থামাই দিছে একজনকে। তারপর হচ্ছে there is a ship, বলছে যে একটা জাহাজ ছিল, সেই বলে শুরু করছে। তারপরে হচ্ছে he spoke so strangely, এমন অদ্ভুতভাবে বলছিল যে তারা অনেকটা বাধ্য ছিল দাঁড়াই যেতে তখনকার মতো, এবং স্টোরিটা শুনছিল। সি দেন হচ্ছে the old man told him about his last journey, তার সবশেষ জার্নিটা বলা শুরু করলো, যে এই ঘটছে, হ্যাঁ বললো। তো যাই হোক, এই পর্যন্ত ছিল। আমরা মোটামুটি 15টা 16টার মতো প্র্যাকটিস করেছি, এবং এইখানে মোটামুটি 24-25টা দেয়া হয়েছে। তোমরা একটু বুঝে, বাংলা বুঝে প্র্যাকটিস করে নেবে। আমি আবারও বলছি, এটা ইংলিশের কিচ্ছু না, কিন্তু মার্কসটা অনেক বেশি। একটু বোঝার চেষ্টা করো। এসএসসি পরীক্ষার্থী তোমরা, 6 সাবজেক্টে ফেল করার পরও A+ পাওয়া যায়, আমার সাথেই প্রমাণ আছে, খুব কাছে প্রমাণ। তো যাই হোক, সবাই ভালো থাকবা আশা করি, এবং সবাই হচ্ছে আমার জন্য ডেফিনেটলি দোয়া করবা। একটু খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। বেস্ট অফ লাক ফর অল অফ ইউ।